Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy. সকলকে স্বাগত। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমার সাউন্ড অডিও ভিডিও সুস্পষ্ট আছে কি তোমার কাছে? একবার কমেন্টের মাধ্যমে কনফার্ম করবে, কেননা আজ আমরা শুরু করতে চলেছি WBP কেপি ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিস ক্লাস নাম্বার 1। সে তুমি কনস্টেবল, লেডি কনস্টেবল বা সাব ইন্সপেক্টর বোথ এক্সামের জন্য কিন্তু হেল্পফুল। সকলকে স্বাগত, সুপ্রভাত এগেইন অ্যান্ড এগেইন। কেমন আছো? অনেকদিন পর এত একসঙ্গে এই ছেলে মেয়েগুলোকে দেখে আমারও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অ্যান্ড তোমরা আমাদের কাছে ব্যাচে পড়েছো, ইট মিনস জানো কেমন কিভাবে সিস্টেম চলে। যে কমেন্ট সেকশন শুধু তুমি নিজের জন্য দেখতে পাও, বাট অ্যাজ এ টিচার আমি সবার কমেন্ট দেখতে পাই। অ্যান্ড আমি সকলকেই ওয়েলকাম জানাচ্ছি। মহেশ্বর, সুমন গড়াই, আমলান, ভরত সরকার, মৃন্ময় বেরা, জুথিকা, দেবদূত, আকাশ, জাহাঙ্গীর, নয়ন মদক, পল্লবী, প্রমাণিক, পলাশ বৈদ্য, বিশ্বজিৎ, লক্ষ্মী, সুজয়, প্রভাতী, রঞ্জিত, কৃষ্ণা, সঞ্জয়, সুদীপ্তা, রুকসানা, সুমন, সঞ্জিত, প্রগতি, সঞ্জয়, আনন্দিতা, সকলকে স্বাগত। নিরূপ, বহুদিন পর দেখা হলো বলছো। ও ইয়েস ইয়েস ইয়েস, বহুদিন পর আমি লাইভ প্র্যাকটিস ব্যাচে। আসলে বর্তমানে এতটাই ফাউন্ডেশন ব্যাচের প্রেসার থাকে যে আমি নিজে আর খুব একটা লাইভ প্র্যাকটিস ব্যাচ করাই না। অনেকদিন পর মনে হলো যে এটাই আমি করাই ছেলে মেয়েদের প্র্যাকটিস ব্যাচ। হোপফুলি এটাই আমার হবে তোমাদের জন্য লাস্ট প্র্যাকটিস ব্যাচ, বিশেষত তোমাদের এক্সামের জন্য। এটা তো আমি খুব সর্বদাই মন থেকে চাইবো, কেননা একটা ছেলে মেয়েকে আমরা বা একটা ব্যাচকে আমরা পার্টিকুলার মাল্টিপল টাইম পড়াতে পারি না, বিকজ কোথাও না কোথাও কন্টেন্টের লিমিটেশন চলে আসে। যে কারণে মন চাই যে তোমাদের এক্সাম হোক এবং ফাইনাল সিলেকশনের দোরগোড়ায় যাও। তো আজকে প্রথমে 2-5 লাইন কিছু কথা বলবো, বলে তারপর আমি আমার ক্লাস স্টার্ট করব। সুজয় পাল, হ্যাঁ আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো। আমার কথাটা মন দিয়ে শোনো। তোমরা সকলেই WBP কেপির পরীক্ষার্থী, তাই না? তোমরা সকলেই WBP কেপির পরীক্ষার্থী। সবাই এক্সামের জন্য অপেক্ষা করে বসে আছো যে আমার এক্সাক্ট এক্সাম ডেট কবে আসবে। এবারে জানো, প্রথমে একটা পজিটিভ মোটিভেশন দিয়ে শুরু করি। যে লাস্ট কয়েক বছরে আমি মানলাম লাস্ট এই 1.5-2 বছর আমার WBPর এক্সামে ডিলে হচ্ছে, 2023 সালের রিক্রুটমেন্টের পর বা ইত্যাদি তোমরা দেখেছো। বাট তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে WBPRB এই রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু লাস্ট কয়েক বছরে তুমি যদি কম্পেয়ার করো, ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্ট দিয়েছে। বাট এবারে সমস্যার কারণে এক্সাম ডেট আমার ডিলে হচ্ছে। তো সবার প্রথম মোটিভেশন কি আমার, যে তুমি যে বোর্ডের পরীক্ষা দাও সেই বোর্ড কিন্তু রেগুলার এক্সাম কন্ডাক্ট করা এবং লাস্ট কয়েক বছরে ব্যাক টু ব্যাক ভ্যাকেন্সি দিয়েছে। এবং জানলে অবাক হবে, আমার দেখা আমার পরিচিত এমন অনেক স্টুডেন্ট ছিল যে হয়তো ম্যাথামেটিক্সে MSc করেছে, সো তার অন্য টিচিং প্রফেশন বা অন্য কোনো প্রফেশনে যাওয়ার ইচ্ছা ছিল। বাট অন্যদিকে এক্সাম সেরকম না হওয়ার কারণে, কম্পিটিটিভ এক্সাম, সে পুলিশ এক্সাম ক্র্যাক করে সাব ইন্সপেক্টর হয়ে গেছে। আমার নিজের দেখা, আমি যখন হোস্টেলে থাকতাম, ক বছর আগের কথা, 5-6 বছর আগের কথা, আমার নিজেরই, আমি ওপরের ফ্লোরে থাকতাম, নিচের ফ্লোরে রুমমেট ছিল, মুর্শিদাবাদে বাড়ি, সে এখন সাব ইন্সপেক্টর। তো এগুলো আমার নিজের চোখে দেখা বাস্তব এক্সাম্পল। সেই জায়গায় দাঁড়িয়ে না, এই WBPRB রিক্রুটমেন্ট প্রসেস ফাস্ট হয়। ফাস্ট বলতেই মানে ব্যাক টু ব্যাক হয়েছিল, প্রিভিয়াস ডেটা তো তাই বলে। তো আমাদের মোটিভেশন রাখতে হবে যে না, আমার ফর্ম ফিল আপ হয়েছে মানে এক্সাম ডেট হবে, কারণ ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে হয়েছে মানে আমার এক্সাম হবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা, পড়াশোনা কন্টিনিউশন না রাখলে ভুলে যাব, এটা স্বাভাবিক ব্যাপার, যে কারণে এই চর্চা রাখতে হয়। যেমন এই বলতে বলতে আজকের ডেটে আমি তোমাকে জিজ্ঞেস করবো, বলো তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কত? কারেন্টলি আজকের ডেটে আমাদের দেশে টোটাল ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কত? এই কয়েকদিন আগে অবধি, 2-4 দিন আগে হলেও তোমরা সব 43 বলতে, তো 43টা চেঞ্জ হয়ে গেছে, নাও 44। এই যে সবাই 43 লিখেছে, বাট নাও 44। তো এই যে ছোট ছোট আপগ্রেডেশন বা চেঞ্জেস, তুমি বলো যদি তুমি পড়াশোনার মধ্যে অ্যাটাচ না থাকো, কি করে আমি এই জায়গা শেখাবো? তা আমার জিকে জিয়ে পড়ানো অত সহজ না। টিচারকেও যেমন শিখতে হয়, কয়েকদিন আগে গেলে তুমি বলবে 89 রামসা সাইট, আজকে চলে আসছে 91 রামসা সাইট। সো পড়াশোনা এই জায়গায় বিশেষ করে জিকে জিএ পার্টের চেঞ্জেস আপগ্রেডেশন হতেই থাকে, যে কারণে না বারবার মনোবল ভেঙে গেলেও আমাকে অ্যাটাচ থাকতে হয়। তো আজকে শুরু করছি আমার জিকে জিএ প্র্যাকটিস ক্লাস সেট নাম্বার 1 দিয়ে। সবার প্রথমে
তোমাদেরকে বলি, তোমরা সকলে ফাউন্ডেশন কমপ্লিট করেছো? ইয়েস অর নো? আমার প্রথমে 5 মিনিট আমার কথাটা মন দিয়ে শুনবে, তারপর দুর্দান্ত প্র্যাকটিস করাবো। আর আমি যে লেভেলের প্র্যাকটিস করাবো এক্সামে কমন আসার মতো, ঠিক আছে? একবারও মনে ভাববে না যে স্যার এইটা ইজি হচ্ছে, এটা কঠিন হচ্ছে। আসলে আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে একটা সত্যি কথা বলে দিই, খুব মাথা ঠান্ডা করে শুনবে, ডাব্লিউবিপি কেপি স্টুডেন্টদের লেভেল যেটা হয়ে গেছে না, একটা ডাব্লিউবিসিএস প্রিলি দেয় যেসব ছেলে মেয়ে যে লেভেলের, সেই লেভেলের হয়ে গেছে। আমি পড়াই, আমি জানি, মনের সত্যি কথা বলে দিলাম, ডাব্লিউবিপি কেপি ছেলে মেয়ের লেভেল যেটা হয়ে গেছে। বাট এই লেভেলের এক্সাম আসলে হয় না। বাট এক্সাম না হওয়ার কারণে ছেলে মেয়ে পড়ে পড়ে যে লেভেলে, মানে পটু, যে লেভেলের এক্সপিরিয়েন্স দক্ষ হয়ে গেছে, সচরাচর এরকম লেভেল দেখা যায় না। আমি একটা ছোট্ট এক্সাম গল্প বলে শুরু করি। গতদিন পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট আউট হয়েছে, দেখেছো নিশ্চয়ই। 200 এর মধ্যে মিসলেনিয়াসের কাট অফ কত গেছে? 145। যেটা বলা হচ্ছে যে মিসলেনিয়াসের ইতিহাসে এই প্রথম 145 প্লাস কাট অফ, যেটা অনেকটাই বেশি। মিসলেনিয়াসের ফিল্ডে আরো কম যায়। যেমন মনে করো 200 মার্কসের ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়, আগে কত যেত? 95, 90, তারপর 101, 102, 103, 110 এর মধ্যে থাকতো। তারপর একটা টাইমে 140, 37, 35 পর্যন্ত চলে গেল, 29 পর্যন্ত চলে গেল। সিমিলারলি এবছর মিসলেনিয়াসে যেটা হয়েছে, 145 প্লাস কাট আপ হয়েছে। তাও টিডব্লিউএস থেকে এবছর অনেক সংখ্যক ছাত্রছাত্রী পাস করেছে, আমরা অলরেডি পোস্টও করেছি, সেটা বড় কথা নয়। বাট পয়েন্ট হচ্ছে যে ডাব্লিউবিপির এই এক্সামটা না হওয়ার কারণে, তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, যে এই ফিল্ডের যারা গ্রাজুয়েট ছেলে মেয়ে, যারা এসআই পরীক্ষার প্রিপারেশন করে, বিকজ এসআই পরীক্ষার এক্সাম প্যাটার্ন আর তোমার এই মিসলেনিয়াসের এক্সাম প্যাটার্নের মধ্যে তেমন কোনো ডিফারেন্ট নেই। এসআইও 3টে স্টেপ, প্রিলি অবজেক্টিভ টাইপ, তারপরে মেন ডেসক্রিপটিভ টাইপ, তারপর হচ্ছে ইন্টারভিউ। সিমিলারলি মিসলেনিয়াসে প্রথমে অবজেক্টিভ টাইপ এমসিকিউ পরীক্ষা, তারপর ডেসক্রিপটিভ পরীক্ষা, তারপর হচ্ছে ইন্টারভিউ। এইসব কথা আমি খুব একটা ইউটিউবে বলি না, কারণ ইউটিউবে আলাগ দুনিয়া চলে, ওখানে পাবলিকের এত কিছু শোনার দরকার নেই, ওখানে মশলা চলে। সিলেকশনটা বড় কথা নয়, টাইম স্পেন্ডটা বড় কথা, বুঝতে পেরেছো? তো আমি ব্যাচ বলে আমি উল্লেখ করছি। তো এর অর্থ কি? এর অর্থ মিসলেনিয়াসের কাট অফ দেখেছো? এবং বিশেষ করে এই মিসলেনিয়াস এক্সামে বহু ছেলে মেয়ে আছে যারা ডাব্লিউবিপির পরীক্ষার্থী, এবং কাট অফ এই জন্যই বেড়েছে। তো এটা আমার এক্সপিরিয়েন্স, তো তোমাদেরকে আমি বলে যাচ্ছি, মিলিয়ে নিও। সেই যে ওই যে 85-85 মধ্যে যখন, এই সরি 100 এর মধ্যে যখন আমার আগে এক্সাম হতো, বা আগে যখন আমার 85 এর মধ্যে এক্সাম হবে, তো মনে রেখে দেবে কাট অফ কিন্তু প্রিভিয়াসের মতো খুব একটা সুবিধার হবে না, খুব একটা সুবিধার হবে না। এক্সাম ডিলে হচ্ছে, এর মানে কনস্টেবলের মতো পরীক্ষায় আহামরি টাফ লেভেলের কোশ্চেন আসে না, বাট যে লেভেলটাই আসে, আমি নিজে, তোমরা জানো এখন তো এক্সাম ডেট হয় না বলে আমি নিজেও মোটিভেশন হারিয়ে খুব একটা ব্যাক টু ব্যাক মক টেস্ট করি না। ওই যে 85 নম্বরের ফুল টেস্ট, উইকলি টেস্ট যেটা আমাদের হয়, ফ্রি টেস্ট, বাট ওই টেস্ট যখন আমি করেছি না, তোমরাও দেখেছো, আমরা যখন ইউটিউবে ডেটা শেয়ার করি, তো প্রচুর ছেলে মেয়ে 85, 84, 85, 84, 80-র ওপরে পেয়ে যায়। 150 ছেলে মেয়ে 80-র ওপরে না মার্কস পেয়ে যায়, এমনও কিন্তু থাকে। তাহলে কি আমরা ডে ওয়ানে আমরা মাথাতে কি সাজিয়ে নিলাম যে আমার কিন্তু কাট অফ বেশি যাবে। যদি কম যায় ভালো কথা, এবং কম গেলেও আনন্দ করার খুব একটা কিছু নেই। তার কারণ মনে রেখে দেবে, আমার 10,000 থেকে 15,000 ভ্যাকেন্সি থাকে, এবং সেই এক্সামে আমার 10 লাখ প্লাস ছেলে মেয়ে যখন আমার অ্যাপেয়ার হবে, তার মানে বোঝাই যাচ্ছে চাকরি সবাই পাবে না, লিমিটেড কিছু সংখ্যক ছাত্রছাত্রী পাবে। তো তাই প্রথম দিন থেকে আমাকে এখনই মনে রাখতে হবে, তোমরা সবাই মনে রেখেছো এবং আমি সবাই জানি, আমি বিশ্বাস করি তোমরা মানো এই কথা, যে তোমার সিলেকশন পেতে হলে র মার্কস যেটা মেন এক্সামে তুলবে, সেটা কিন্তু সব থেকে জরুরি। ওকে, চল, তাহলে এই কথাটা মাথায় থাকবে যে আমার কাট অফ বাড়বে, ওই প্রিভিয়াসে যেমন এসেছিল তেমন আসবে না, কারণ ছেলে মেয়ে পড়ুকে বেশি, যে কারণে মার্কস তুলবে বেশি। কম্পিটিশন কোন লেভেলে পৌঁছেছে এই মিসলেনিয়াসের গল্পটা শুনলে বুঝতে পারবে, এটা প্রথম কথা। তাহলে প্র্যাকটিসটা আমার কেন জরুরি? যাদের বেসিক ক্লিয়ার আছে, কেন জরুরি? সবার প্রথম, তুমি যখনই বেসিক ক্লিয়ার থাকবে, তখন প্র্যাকটিস যদি ফলপ্রসূ হবে না যতক্ষণ না বেসিক ক্লিয়ার থাকবে। মানে একটা এক্সাম্পল দিই, ফাউন্ডেশন ব্যাচে তোমরা যে বিষয়গুলো অধ্যায়ভিত্তিক ভাবে শিখেছো, লাইক হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, বিভিন্ন টার্মস বলো, জিকেজি এর বিভিন্ন পার্ট বলো, সেই কনসেপ্ট যখন ক্লিয়ার আছে না, তুমি যখন পরীক্ষাতে, তো আসলে আমার থিওরি থাকবে না, অ্যাজ এ এমসিকিউ থাকবে। সেই এমসিকিউ করতে গেলে আমি বারবার বলি, 4টে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার তোমার না জানা থাকলেও কোনো একটা অপশন যদি তোমার জানা থাকে, তুমি সেখান থেকে অপশন এলিমিনেট
এলিমিনেশন প্রসেস অবলম্বন করেও না কারেক্ট অ্যান্সার অপশন এলিমিনেট করেও তুমি কারেক্ট অ্যান্সারের নিকটে পৌঁছে যেতে পারবে, সেই অ্যাবিলিটিটা তোমার মধ্যে জন্মাবে। সো প্র্যাকটিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাউন্ডেশনের কমপ্লিটেশনের পরে। 2 নম্বর কথা আসি, সেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ স্টুডেন্টদের হাতে কলমে তোমাকে শেখায় টাইম ম্যানেজমেন্ট, প্রশ্ন বিশ্লেষণ করার ক্ষমতা এবং ভুল থেকে শেখার সুযোগ। আমরা প্র্যাকটিস করতে এসেছি, আমরা এখানে নেট প্র্যাকটিস হচ্ছে, আমরা এখানে ফাইনাল ম্যাচ খেলতে আসিনি। সো আমার প্রশ্ন ভুল হবে স্বাভাবিক, এবং ভুল হলেই আজকে এই প্র্যাকটিস বেসটা শুরুয়াত চলো একটু ডিফারেন্ট ওয়েতে করা যাক। পাশে একটা নোটবুক রাখবে, পাশে একটা খাতা রাখবে, সেই একটা চিরকুট রাখবে, একটা A4 পেজই রাখলেই হবে। সেখানে আমরা আজকে যে ক্লাসগুলো করব, যার যে প্রশ্নটা পারবে না, তোমার মধ্যে এতদিনে এই এবিলিটি জন্মেছে যে কোশ্চেন্স দেখে আইডেন্টিফাই করতে পারা যে এই কোশ্চেন্সটা কোন সাবজেক্টের বা কোন টপিকের। আজকে যেমন আমি একটা প্রশ্ন দেখাবো যেটা সোলার সিস্টেম গ্রহরূপে পৃথিবী অধ্যায়ের, যদি না পারো টুক করে খাতায় এখানে ডান দিকে লিখে রেখে দেবে গ্রহ, আমার কথা বুঝতে পেরেছো? গ্রহ রূপে পৃথিবী, গ্রহ রূপে পৃথিবী, এইটা নোট করে নেবে। তারপরে এইভাবে চলতে থাকবে। কোন একটা চ্যাপ্টারে মনে করো কনস্টিটিউশনাল বডি থেকে একটা কোশ্চেন ছিল, মানে সাংবিধানিক সংস্থা, বিভিন্ন কনস্টিটিউশনাল বডি আছে না আমাদের, যেমন ইলেকশন কমিশন, তো এরকম সাংবিধানিক সংস্থা তুমি লিখে নেবে। কি হবে, আমি ক্লাস করি 1 ঘন্টা পড়ি, আমি যখন চলে যাব, দিন শেষে তুমি যখন রাতে আবার নিজের মতো করে পড়তে বসবে, তোমার কাজ হচ্ছে এই জায়গাগুলো থিওরি পার্ট একবার করে রিভাইজ করা, তারপর দ্বিতীয় দিন ক্লাসে জয়েন করা। এই কাজটা পারবে তো? ইয়েস অর নো? নোটসটার তাৎপর্য বলেছো, এই বুঝতে পেরেছো? কারণ তোমরা পড়ুকে ছেলে মেয়ে, তোমরা আবারও এই 3 নম্বর প্র্যাকটিস ব্যাচ আই থিঙ্ক আমাদের, বাট স্টিল তোমরা এসেছো, এর জন্য আমি তোমাদেরকে এই টাস্কটা দেবো। এটা নর্মাল যে কোনো ব্যাচের হলে আমি দিতাম না, কারণ তোমার মধ্যে সেই অ্যাবিলিটি, সেই আত্মবিশ্বাস, মোটিভেশন আছে, চাকরি পাওয়ার সেই খিদে আছে, যে কারণে আমরা একদম প্রো লার্নার হয়ে যাব, এটা কিন্তু মাথায় থাকবে। তো এইভাবে নোট ডাউন করবো। এবং 3 নম্বর পয়েন্ট, রিভিশন কনফিডেন্স বাড়ায়। যত বেশি প্র্যাকটিস করবে তত রিভিশন হবে, আত্মবিশ্বাস বাড়বে, পরীক্ষায় ভয় কমে যাবে। তাহলে এক কথাই যদি আমি বলি যে এক্সাম ক্র্যাক করার জন্য কি স্যার কোনো মন্ত্র আছে? আনসার ইজ ইয়েস। এক্সাম ক্র্যাক করার একটা বিশেষ মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা কিন্তু কখনোই ভুলবে না। সিম্পল মন্ত্র, সবাই জানি। মন্ত্রটা হচ্ছে কনসেপ্ট, প্র্যাকটিস প্লাস রিভিশন ইজ ইকুয়াল টু সিলেকশন। তাহলে সিলেকশন আমার কিভাবে আসবে? এর বাইরে কিন্তু সিলেকশন আসবে না। আজকের ডেটে WBPর এক্সাম, কনস্টেবলের এক্সাম আমাদের রাজ্যে তুমি ইকুইভ্যালেন্ট করে নাও মিসলেনিয়াসের সাথে। সত্যি কথা এটা, কারণ সেই লেভেলের ছেলে মেয়ে কিন্তু পার্টিসিপেশন কিন্তু বেড়েছে আজকাল। তো সবার প্রথম কনসেপ্ট, আশা করি যেটা তুমি থিওরি বলে বোঝো বা যেটা তুমি ফাউন্ডেশন ব্যাচ বলে বোঝো, যেভাবে খুশি বোঝো, সেটা আমার ফার্স্ট হাতিয়ার। 2 নম্বর হাতিয়ার হচ্ছে প্র্যাকটিস। সেটা বিভিন্ন প্র্যাকটিস ব্যাচ হতে পারে, বিভিন্ন প্র্যাকটিস সেট হতে পারে, বিভিন্ন PYQs হতে পারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হতে পারে, অ্যান্ড রিভিশন। এই 3টে যদি কন্টিনিউশন চলতে থাকে তাহলে সিলেকশন ইজ সিলেক্টেড ফাইনালি। ওকে, WBP রেজাল্ট একটা কথা দেয় যে শর্টলিস্টেড ফর PET অ্যান্ড PMT। তার মানে কি? শর্টলিস্টেড ফর PET ফর PMT মানে তুমি শর্টলিস্ট হয়ে গেছো এই এক্সাম ক্র্যাক করার পরে ওই এক্সামটার জন্য। মনে থাকবে? তাহলে এই মন্ত্রটা আমরা কখনোই ভুলবো না, মন্ত্রটা নোট ডাউন করে নেব যে আমাকে কনসেপ্ট, প্র্যাকটিস, রিভিশন এই জিনিসটা চলতে থাকবে। বাট আজকের ডেটে দাঁড়িয়ে তোমার কনসেপ্ট আছে, আমি ধরে নেব তোমার কনসেপ্ট আছে, 70-80% কনসেপ্ট আছে, আমি ধরে নিলাম। বাট প্র্যাকটিসটা যদি তুমি রেগুলার করো, রিভিশনটা যদি রেগুলার ধরে রাখো, তাহলে অটোমেটিক্যালি থিওরি পার্ট যেগুলো ভুলতে শুরু করেছো সেগুলো ঠিক আবার প্যাচ আপ হয়ে যাবে। চল, রেগুলার প্র্যাকটিস কেন জরুরি, লাস্ট পয়েন্ট আমি বলবো। সবার প্রথম কনসেপ্ট তুমি দীর্ঘ সময় মনে রাখতে পারবে, কারণ আমরা মাঝে মাঝে যখন পড়ি ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, তো সেই জায়গাটা থেকে তুমি ওভারকাম করতে পারবে। টাইম ম্যানেজমেন্ট, প্রতিদিন টাইম ম্যানেজমেন্ট অবভিয়াসলি সময় বাঁচবে। রিপিটেশন, পুরনো পড়া নিয়মিত ঝালাই করা যাকে বলে, মনে রাখার সম্ভাবনা বাড়ে। মক টেস্ট করলে ভুলগুলো আইডেন্টিফাই করতে পারো, যেটা আমি নোট করতে বললাম। সো ঠিক মতো আবার রিভিশন করার সুযোগ মেলে যে কোন জায়গায় এক্স্যাক্ট আমার প্রবলেমটা আইডেন্টিফাই করা ইজি হয়ে যায়। এবং ফাইনালি কনফিডেন্স বাড়ে, প্রশ্ন দেখে ভয় লাগে না, কারণ তুমি অভ্যস্ত হয়ে যাও যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমি কিন্তু আজকে মূল মন্ত্র শেখালাম, কেন প্র্যাকটিস জরুরি আর কেন ফাউন্ডেশনের পরে প্র্যাকটিস আমাকে করতে হবে, এই কথা বললাম। বোঝা গেল? চলো শুরু করি তাহলে পড়াশোনা। এবারে বলি, তোমাদেরকে আমি ধরে নিচ্ছি প্রো লার্নার, আমি তোমাদেরকে কনসিডার করছি প্রো লার্নার, বিকজ তোমরা 2-3টে ব্যাচ ঘুরে এসেছো। তোমরা এক্সাম হচ্ছে না বলে
1-2 বছর স্পেন্ড করে দিয়েছো, তো তোমাকে আমি নর্মাল ফ্রেশার্স হিসেবে কাউন্ট করবো না, তোমাকে ধরবো প্রো লার্নার। এবারে আজকের ডেটে দাঁড়িয়ে বা ডাব্লিউবিপির এক্সাম যখন রানিং ছিল, আমি যদি 2023 সাল পর্যন্ত দেখি, ডাব্লিউবিপি কেপির একটা একটা এমসিকিউজ এর যে লেভেল, আজকে যদি আমি সেই প্রশ্ন তোমাকে থ্রো করি না, অনেক ছাত্রছাত্রী বলে স্যার লেভেল ইজ টু ইজি, গিভ সাম হার্ড কোশ্চেন। অনেকে আমাকে বলে স্যার ইজি হয়ে যাচ্ছে, আর একটু মডারেট করুন, আর একটু হার্ড করুন। বাট আমাকে আবারও রিপিট করছি যে আমি যদি ওই হার্ডের চক্করে পড়ে আমি তোমার এই পরীক্ষা, যদি তোমরা নিশ্চয়ই জানো, আমি ইউটিউবে মাঝে মধ্যে দেখ, আমার কথাটা মন দিয়ে শুনবে, যে আমার কাছে সেন্ট্রালের এমন কোনো পরীক্ষা হয় না সেই পরীক্ষার অল শিফটের কোশ্চেন থাকে না, তাও আবার বাংলা ভাষায়। যেমন এই যে এবছর আরপিএফ হয়ে গেল, কোশ্চেন আছে, এই এনটিপিসির ইউজি হয়ে গেল, অথেন্টিক বাংলা ভাষায় অল শিফটের কোশ্চেন আছে। তো সেখান থেকে কপি পেস্ট করে তোমার কোশ্চেন ভরানো আমার কাছে কোনো একটা কঠিন কাজ না, ইজি কাজ। কিংবা সেন্ট্রালের জন্য এতগুলো আমি ব্যাচ করাই, সো আমার কাছে কন্টেন্টের অভাব নেই, বাট আমি কিন্তু সেইগুলো তোমার জন্য পুট করব না, বুঝতে পেরেছো? কারণ সেটা তোমার জন্য খুব একটা রিভ্যালেন্ট নয়। আমি হয়তো হার্ড কোশ্চেন্স প্র্যাকটিস করাতে পারবো, বাট সেটা আমার জন্য অতটাও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে না। সো আমার এই অভিজ্ঞতা থেকে আমি তোমাকে যেটা শেখাবো, যেটা অ্যাকচুয়াল পরীক্ষায় আসবে, সো আমার ওই লেভেল দেখার দরকার নেই, যেটা ইজি লেভেল বা মডারেট লেভেল বা হার্ড লেভেল, বোঝা গেল? সেটা আমি ডে 1-এ কিন্তু ক্লিয়ার করে দিলাম। কারণ তুমি অ্যাজ এ প্রো লার্নার, তোমাকে আমি যে কোনা থেকেই প্রশ্ন করবো না কেন, সামহাও কোথাও না কোথাও তোমার টাচ থাকবে যে স্যার আমি পারি এই জায়গাটা। বাট কোশ্চেন পড়ানোর চক্করে নিজের ওই যে একটা ভ্যালু দেখাতে গিয়ে চলো আমি বিরাট হার্ড লেভেলের প্র্যাকটিস করাতে পারি, এটা আমি মনের কথা বললাম, সেই হার্ড লেভেল প্র্যাকটিস করানোর চক্করে পড়ে আমি তোমাকে না ওভারডোজ দিয়ে ফেলি, কারণ যেটা তোমার সিলেকশনে কাজে আসবে না, বুঝতে পেরেছো? যেমন ফিরোজ স্যার দেখবে ডাব্লিউপি কেপির প্র্যাকটিস বেজে সিলেক্টেড অঙ্ক করায়, এবং ওনার ওই অঙ্কর জন্য দেখবে এইরকম রেকর্ড হয়েছে ডিজিট ধরে অঙ্ক। আমরা এর জন্য শর্টসও বানিয়েছিলাম 23 সালের এসআই এর পরীক্ষায়, দেখবে ওর আগে লেডি কনস্টেবলে দেখবে ফিরোজ স্যার এমন একটা টিচার, মানে আমরাও মাঝে মধ্যে অবাক হয়ে যাই, উদ্ভট কিরকম যে অঙ্ক ওই ডিজিট ধরে পরীক্ষাতে হুবহু কমন চলে আসে। অঙ্ক এমনি কমন চলে আসা স্বাভাবিক, যে ওই প্যাটার্ন কমন আসা, টাইপ কমন আসা, বাট ফিরোজ স্যারই একমাত্র ব্যক্তি টিডব্লিউএস আজ পর্যন্ত যত যা ম্যাথস টিচার পড়িয়েছে, যে ওই ব্যক্তির ক্লাসে ওই ডিজিট ধরে অঙ্ক কমন চলে আসে, কারণ উনি ওই কোর জায়গাটা বোঝে, যে কারণে উটপাটাং কোশ্চেন বসায় না। তো তোমাদেরকেও আমি এটা শিখিয়ে দিয়ে রাখলাম যে এই কোনোটা ইজি মানে গাফিলতি করা চলবে না, আমাকে সব প্রশ্নই করতে হবে। আর আমি ধরেও নিলাম তুমি প্রো লার্নার। চলো তাহলে আমরা পড়াশোনা স্টার্ট করি, সবাই একবার ইয়েস লিখে দাও। চলো হ্যাঁ, চলো শুরু করি। ভেরি গুড ভেরি গুড। চলো, তো তোমরা আমাকে, আমি পোল ইউজ করবো না, পোল ইউজ করলে সময় বেশি লাগে, তাহলে আমি কিছু এক্সপ্লেন করতে গেলেও সেটা বাধা লেগে যাবে। চ্যাটেই আমাকে অ্যান্সার করবে আর কাউন্ট করবে, আর সাথে পেন পেপারটা রাখবে, যে চ্যাপ্টার যে টপিক হচ্ছে না সেটা নোট করে নেবে, যে আমার এই টপিকে হচ্ছে না সেটা আমি নোট ডাউন করে রাখবো। চল লেটস স্টার্ট উইথ ফার্স্ট কোশ্চেন্স অন ইওর স্ক্রিন। 1 নম্বর কোশ্চেন, এই খুব ভালো একটা কনসেপচুয়াল জায়গার প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ, পৃথিবীর যে গতি, সেই জায়গার আমাদের কোশ্চেন্স। দেখো 1 নম্বর প্রশ্ন ছিল আমাকে, যে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো, এই যে টাইপটা দেখছো ভালো করে বুঝবে, ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ার মিলিয়ে নাও, এই টাইপে কোশ্চেন তোমার হয়েছে প্রিভিয়াস ইয়ারে, ভিভিআই টাইপ, এই টাইপ, বুঝতে পেরেছো? ভিভিআই টাইপ। এবার কনসেপ্ট কি, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, উত্তরায়ণ দক্ষিণায়ন এটা জানতে হবে। এই প্রশ্নে কেউ কেউ অপশন এ করেছো আর কেউ কেউ অপশন সি করেছো, সো লেটস সি, দেখা যাক আমার এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। আচ্ছা, উত্তরায়ণ দক্ষিণায়ন আমরা কি বলেছিলাম, সূর্যের আপাত বার্ষিক গতি বা ইত্যাদি যদি আমরা দেখি, এটাকে আমরা বিষুব রেখা বলেছি, নিরক্ষরেখা, তাই না, 0 ডিগ্রি। এখানে আমরা দেখেছি 23.5 ডিগ্রি নর্থ। সূর্য যখন এই কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় তখন হয় কর্কট সংক্রান্তি, আর যদি 22 ডিসেম্বর মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় তখন হয় এটাকে আমরা কি বলি, মকর সংক্রান্তি। তাহলে মনে রেখে দেবে সূর্যের আমরা 3 রকম অবস্থান পাই, এই জায়গায় পড়লে কর্কট সংক্রান্তি আমরা বলি। তো এটাই হচ্ছে এটা হচ্ছে উত্তর গোলার্ধ, উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে দক্ষিণে, তার দক্ষিণায়নের শেষ সীমা মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি সাউথ, আর এটি হচ্ছে বিষুব রেখা যার মান 0। তো বিষুব রেখার উপরে পড়লে মহাবিষুব অথবা জলবিষুব হয়। এই হচ্ছে 4টে ঘটনা। এই জায়গায় পড়লে কি হবে, এই জায়গায় হচ্ছে উত্তরায়ণের শেষ সীমা, বা যেটিকে আমরা বলে থাকবো কর্কট সংক্রান্তি। মনে পড়ছে সকলের?
কর্কট সংক্রান্তি। যখন একদম মাঝ বরাবর, এটা সেই টর্চের আলো দিয়ে আমি বোঝাই যখন থিওরিতে থাকি। তো এটাকে আমরা কি বলবো, মহাবিষুব। বিষুব কথার অর্থ হচ্ছে সমান। মহাবিষুব হতে পারে অথবা জলবিষুব হতে পারে। যদি মাঝ বরাবর, বিষুব কথার অর্থ হচ্ছে সমান, এমন এক জায়গায় সূর্যরশ্মি পড়ছে যার ফলে উভয় গোলার্ধে দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। আর যদি সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখায় পড়ে তখন এটিকে আমরা মকর সংক্রান্তি আমরা বলে থাকি। মকর সংক্রান্তি আমরা বলে থাকি। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমার অপশনস নাম্বার সি, 21শে জুন। 21শে জুন ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 21শে জুন তারিখ হচ্ছে এমন একটা তারিখ, সেই তারিখে পৃথিবী তার কক্ষপথে এমন এক অবস্থানে অবস্থান করবে 21শে জুন তারিখে, সে কর্কট ক্রান্তি রেখা, মানে এই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যার ওপরে লম্ব হবে কিরণ দেয়। যার ফলে এটা কোন গোলার্ধ, অটোমেটিক্যালি তুমি বলবে স্যার এটা তো উত্তর গোলার্ধ। তাহলে যখন কর্কট সংক্রান্তি ঘটবে তখন উত্তর গোলার্ধের দিন কি হবে, উত্তর গোলার্ধের দিন হবে দীর্ঘতম। উত্তর গোলার্ধের দিন হবে দীর্ঘতম আর রাত্রি হয়ে যাবে ক্ষুদ্রতম। দক্ষিণ গোলার্ধের অপোজিট অবস্থা দেখা যাবে। বোঝা গেল? অর্থাৎ এই দিনে সূর্যের উত্তর আয়ন, ছোটবেলায় পড়েছো না, আয়ন বায়ুর গতিপথ ধরে পালতোলা জাহাজে করে নাবিকেরা বেরোতো, অশ্ব অক্ষাংশ পড়েছো। সো আয়ন বায়ু, যেখানে সে ট্রেড উইন্ড, বাণিজ্য বায়ু পড়েছো। সো আয়ন বায়ু, সো এখানে পথ, উত্তর আয়ন দিবস। সো উত্তর মানে হচ্ছে নর্থ ডাইরেকশন, আয়ন্ত মানে হচ্ছে মনে রাখো এন্ড, আয়ন্ত মানে হচ্ছে মনে রাখো এন্ড। তাহলে উত্তরায়ণ দিবস মানে হচ্ছে উত্তরমুখী, তার যে কমন, তার এন্ড যেখানে সেটা হচ্ছে। তাহলে উত্তর দিকের এন্ড হয় কর্কট ক্রান্তি রেখায়, দক্ষিণের এন্ড হয় মকর ক্রান্তি রেখায়। আর যদি মাঝ বরাবর সূর্যরশ্মি পড়ে তাহলে নিরক্ষরেখায় হলে আমরা মহাবিষুব বা জলবিষুব বলে থাকি। ক্লিয়ার? তাহলে আমি কতগুলো ডেট জিজ্ঞেস করছি, একবার চটপট বলে ফেলো। ডাব্লিউবিপি সালের প্রশ্ন, সেটা হচ্ছে যখন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হয় তখন তাকে আমরা কি বলে থাকি, তখন তাকে আমরা বলি অপসূর অবস্থান। একদম কারেক্ট অ্যান্সার। সূর্য আর পৃথিবী, অপ মানে দূরে, পদার্থের ক্ষুদ্রতম অংশ, অনু, অনু মানে কাছে, অপ মানে দূরে। তাহলে অপসূর কবে হবে? সঠিক উত্তর হচ্ছে 4 জুলাই। সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্বটা সর্বাধিক হয়। তার কাছে কখন হয়? কাছে হয় যখন অনুসুর অবস্থান হয়। কি বললাম? অনুসুর অবস্থান হয়। সঠিক উত্তর কবে? সঠিক উত্তর হচ্ছে 3রা জানুয়ারি। এবারে শিখে রাখো, ডাব্লিউবিপি তে এসেছিল প্রিভিয়াস ইয়ারে 3রা জানুয়ারি, অপশনে দেয়নি, অপশনে 4th জানুয়ারি দিয়েছিল। তো নিয়ারেস্ট হিসেবে আমার 4th জানুয়ারি কারেক্ট আনসার হয়েছিল তখন। আচ্ছা, যখন মাঝ বরাবর পড়েছিল অর্থাৎ মহাবিষুব জলবিষুবের ঘটনা ঘটে। মহাবিষুব কবে হয়? 21শে মার্চ হচ্ছে মহাবিষুব। আই রিপিট এগেন, 21 মার্চ হচ্ছে মহাবিষুব। আর জলবিষুব কবে? জলবিষুব হচ্ছে 23rd of সেপ্টেম্বর জলবিষুব। কর্কট সংক্রান্তি কোন তারিখে? আজকে আমরা শিখলাম উত্তরায়ণের শেষ সীমা, 21 জুন হচ্ছে কর্কট সংক্রান্তি। মকর সংক্রান্তি কবে? 22 ডিসেম্বর। বলো, একটা প্রশ্ন শিখতে এসে কতগুলো আমরা শিখলাম? এর বাইরে এই জায়গায় কিছুই আসবে না আর। হয়ে গেল? চল দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। দ্বিতীয় প্রশ্ন বলো। চার্জ বলছে পশ্চিমবঙ্গের মোট টাইগার রিজার্ভের সংখ্যা কত? সহজ প্রশ্ন না। পশ্চিমবঙ্গে যখন আমাকে বলেছে, আমার পশ্চিমবঙ্গে 2টো টাইগার রিজার্ভ আছে। একটির নাম হচ্ছে বক্সা, একটির নাম বক্সা, অপরটির নাম হচ্ছে সুন্দরবন। একদম কারেক্ট অ্যান্সার, বক্সা আর সুন্দরবন। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে, এই ডেটা আবার চেঞ্জ হতে পারে কামিং ফিউচারে, সেটা তখন আপগ্রেড করে নিতে হবে, বাকি সব তথ্য সেম থাকবে। সবার প্রথম ভারত সরকার বাঘ সংরক্ষণের জন্য লঞ্চ করেছিল প্রজেক্ট টাইগার। কোন সালে প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল? সঠিক উত্তর মনে রেখে দেবে 1973, 1973 সালে। প্রজেক্ট টাইগার কবে 50th অ্যানিভার্সারি কমপ্লিট করলো, 50তম ইয়ার কমপ্লিট করলো প্রজেক্ট টাইগারের? মনে রেখে দেব সম্প্রতিকালে, অর্থাৎ
2023 সালে 50 বছর কমপ্লিট করলো। এরপর আমাদের দেশে বর্তমান টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা কত? কারেক্ট আনসার হচ্ছে 58 টাইগার রিজার্ভ আছে। 58 টাইগার রিজার্ভ আছে। 58টা টাইগার রিজার্ভ বর্তমানে আছে। বেশি আছে কোথায়? মধ্যপ্রদেশে আছে। তো রিসেন্টলি তুমিও খেয়াল করবে যে রাতাপানি, কি বললাম? রাতাপানি, এটি কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের 8 টাইগার রিজার্ভ হিসাবে ডিক্লেয়ার হয়েছে। তারপরে আমরা পড়েছি তোমার মাধব। মাধব কোথায়? মাধব হচ্ছে এমপিতে। মাধব জাতীয় উদ্যানেরই কিন্তু টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে, এটাও মধ্যপ্রদেশে। এটা হচ্ছে আমাদের 58তম টাইগার রিজার্ভ এবং মধ্যপ্রদেশের 9ম টাইগার রিজার্ভ। মধ্যপ্রদেশের 9ম টাইগার রিজার্ভ। যদি প্রশ্ন আসে সম্প্রতি টাইগার সেন্সাস হয়েছিল 3167, দেখেছো টাইগার পপুলেশন, তো কোন রাজ্যে টাইগারের সংখ্যা বেশি? টাইগারের সংখ্যা বেশি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। দ্বিতীয় প্রশ্ন আমাকে বলো, আমাদের দেশের এই মিসলেনিয়াসেই এসেছিল, আমাদের দেশের লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম কি? লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম কি? মনে রেখে দেব আমরা, লার্জেস্ট টাইগার রিজার্ভটির নাম হলো, হ্যাঁ ভেরি গুড, নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার, এটা মিসলেনিয়াসে এসেছিল রিজার্ভ। কোন রাজ্যে আছে গো নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ? এটা তোমরা পেয়ে যাবে আমাদের ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ। আমি তোমাকে সিলেক্টেড কোশ্চেন করাবো, সিলেক্টেড এক্সপ্লেনেশন দেব, এর মধ্যেই সাধারণত থাকে প্রশ্ন। চাকরির পরীক্ষায় তো হলপ করে বলা যায় না যে আমি 100% কমন পাইয়ে দেবো বা 80% কমন পাইয়ে দেবো। যারা বলে মনে রাখবে ও ছোটখাটো একটা স্ক্যাম, কারণ কারোর ক্ষমতা নেই বলার, বুঝতে পেরেছো? বাট ওই আর কি, যেটা পড়াবো ওর মধ্যে চলে আসবে আশা করি, ওটা নিয়ে চাপ নেই। কিভাবে আসে প্র্যাকটিস করি আমরা সব জায়গা থেকে, এই কারণে সম্ভব হয়, বাট এক্সাক্ট পার্সেন্টেজ বা ডেটা বলা মুশকিল। আর একটা ভোর টাইগার রিজার্ভ মনে রেখে দেবে, ভোর, ওটা আছে তোমার মহারাষ্ট্রে, ছোট হিসেবে ধরা হয়। আর পশ্চিমবঙ্গে দুটো, একটা হচ্ছে বক্সা, একটা হচ্ছে সুন্দরবন। 3 নম্বর প্রশ্ন তোমার সামনে, চটপট। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ, স্টেট ট্রি। তোমরা হচ্ছে প্রো লার্নার, তোমাদেরকে নিয়ে আমি একটু নাড়াচাড়া করবো, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমি এখানে শিউলি ফুল রেখেছি অপশন এ তে, অপশন বি তে আম, অপশন সি বট, অপশন ডি ব্ল্যাকবোর্ড ট্রি। এবারে দেখো তো চেনা চেনা লাগছে কি? এই জন্যই তো তোমাদেরকে নিয়ে ছেড়ছাড় করা যাবে। দেখো তো এই নামগুলো চেনো কি? ইন্ডিয়ান ডেভিল ট্রি, ছাতিম বা ব্ল্যাকবোর্ড ট্রি, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের স্টেট ট্রি। আমি জাস্ট অপশন নিয়ে খেলেছি, আর কিছুই করেনি। একদম বুঝতে পারিনি, কেন বুঝতে পারোনি? তাহলে আমাদের স্টেট ট্রি হচ্ছে ছাতিম। স্টেট অ্যানিম্যাল, এটা পরীক্ষাতে এসেছে, স্টেট অ্যানিম্যাল, এটার ইংরেজি নাম হচ্ছে তোমার ফিশিং ক্যাট। এবার ফিশিং ক্যাট ছাড়াও আমাকে আর কি দিতে পারতো? তারা বলতে পারতো যে বলো বাগরোল, একই অ্যান্সার, বাগরোল, মেছো বিড়াল। এই সব হচ্ছে স্টেট অ্যানিমেলের মধ্যে ধরবো আমরা। স্টেট ফ্লাওয়ার, এই যে শিউলি, শিউলি ফুল, নাইট ফ্লোয়িং জেসমিন, পারিজাত, এই শিউলি ফুল হচ্ছে স্টেট ফ্লাওয়ার। অ্যান্ড ফাইনালি জিজ্ঞেস করব আমি তোমাকে যে স্টেট বার্ড, এই বার্ড অনেকে ভুল করে আসে, স্টেট বার্ড মনে রেখে দেবে, সাদা বুক মাছরাঙা, মানে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার,
আবারও রিপিট করছি, হোয়াইট ব্রেস্টেড মাছরাঙা, হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বা সাদা বুক মাছরাঙা। সেই যে মাছরাঙাটা হবে ওর এই বুকের এই অংশটা দেখবে হোয়াইট কালারের হয়। থ্রটেড দিয়ে পড়বে না, পড়বে হোয়াইট ব্রেস্টেড। বহু জায়গায় শ্বেতকণ্ঠী এইরকম কিছু উল্লেখ করা হয়। হ্যাঁ, তো কারেক্ট হচ্ছে একদম যে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বা সাদা বুক মাছরাঙা। পরের প্রশ্ন, চতুর্থ। প্রশ্ন ভালো করে পড়বে, ভেবে অ্যান্সার করবে, যেন ভুল না হয়, তাহলেই হবে। ভালো করে প্রশ্নের দিকে তাকাও, একদম সহজ প্রশ্ন, এখানে কোনো কঠিন প্রশ্ন দেওয়া হয়নি। এই প্রশ্নের মধ্যে কোনো কঠিন কোনো টার্ম নেই। প্রশ্নটি আমাদের কি ছিল? প্রশ্ন ছিল নিচের কোন ব্যক্তি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য মানে ওয়েস্টার্ন এডুকেশনের জন্য আলিগড়ে, এটা তো আমরা সবাই জানি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, তাহলে আলিগড় যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কে? সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। একজন বি বলেছো, বদরুদ্দিন তায়েবজি, এই নামটা আমরা কোথায় পেয়েছিলাম? কেন তুমি বি করলে? জাতীয় কংগ্রেস পড়েছিলে? জাতীয় কংগ্রেস সেই জায়গায় পড়ে থাকবে, তাই না? হ্যাঁ, ওটা কিন্তু খুব আসে জাতীয় কংগ্রেসের। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা প্রশ্ন উত্তর করো, যে যেটা আমি এখন জিজ্ঞেস করলাম, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন, কোন বছরে এটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার সৈয়দ আহমেদ খান দ্বারা? এটা আলিগড় উত্তরপ্রদেশে। সঠিক উত্তর 1875। কবে? 1875 সাল। কবে? 1875 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মিসলেনিয়াসে পাস করেছি স্যার, ওকে, আমি ভেরি গুড, কনগ্রাচুলেশন। অনেকেই করেছে, আমি খবর পেলাম, খুব ভালো ভালো ছাত্রছাত্রী। তোমরা জানো এই ডাব্লিউবিতে পড়ে এরকম কতগুলো ছেলে মেয়ে আমার এই ব্যাচের স্টুডেন্ট এতে পাস করেছে, মিসলেনিয়াসে পাস করেছে, এরকম অনেকে আছে। তোমরা ওই যে মৌসুম যে ছেলেটাকে দেখো, ও এসআই এর জন্য খাটে, ও মিসলেনিয়াস পাস করেছে, এরকম অনেকেই আমি দেখেছি। এই জিনিসটা আমার অবজারভেশন, যারা ডাব্লিউবিপিকেপি দেয় এরা ডাব্লিউবিসিএস একটু কম দেয়, বাট ক্লার্কশিপ মিসলেনিয়াস এর মতো এক্সাম পেলে না কেউ কেউ ছাড়ে না। পরের প্রশ্ন, ভারতের প্রখ্যাত গায়িকা, ভারতের একজন প্রখ্যাত গায়িকা বেগম আখতার নিচের কোন সঙ্গীত ধারার জন্য পরিচিত? বেগম আখতার তিনি কোন ধরনের সঙ্গীতের জন্য সুপরিচিত? তিনি পদ্ম পুরস্কারও পেয়েছেন কিন্তু বেগম আখতার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেগম আখতার কি পেয়েছেন? এর আগে পদ্ম পুরস্কারেও ভূষিত হয়েছেন। তো বেগম আখতার যেটির জন্য সুপরিচিত সেটি হচ্ছে গজল সঙ্গীত। সঠিক উত্তর কি? অপশন নাম্বার এ, গজলের জন্য বিখ্যাত। 6 নাম্বার প্রশ্ন, আমাকে অ্যান্সারটা বলো, যেন কারেক্ট হয়। বলেছে প্রশ্নটির মধ্যে যে নিচের কোন বিকল্পটি সঠিকভাবে মেলানো হয়নি? নট ম্যাচড কারেক্টলি, এই জায়গাটা ভালো করে দেখবেন, না বাচক প্রশ্ন আছে। সবাই সি বলেছো, দেখে নি। উলার লেক জম্মু কাশ্মীর, এটা আমরা মনে রেখেছি আমাদের কান্ট্রির মধ্যে কি লার্জেস্ট
ফ্রেশ ওয়াটার লেক, দেশের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, চিল্কা লেক ওড়িশাতে তুমি পেয়েছো, এটাকে আমরা কি বলেছি, দেশের বৃহত্তম উপহ্রদ, বা তোমরা যেটা পড়েছো লেগুন, 1981 রামসার সাইট। ভেম্বানাদ লেক কেরালা, কারেক্ট দিয়েছে, বাট যেটা রং দিয়েছে আমার সর্দার সরোবর লেক কর্ণাটক, এই তথ্যটা ভুল। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা সঠিকভাবে মেলানো হয়নি। তাহলে এখানে আমি একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করি, তাহলে বুঝবো কতটা চর্চা আছে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক। বাহ বাহ, সঠিক উত্তর মনে রেখে দেবে, সঠিক উত্তর হচ্ছে সম্বর। কোথায় আছে? রাজস্থান। কারণ এটা আমাকে কি বলেছে, লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদের মধ্যে বৃহত্তম উপহ্রদ গঠন করে যেটা চিল্কা, উড়িষ্যাতে এটা একটা লেগুন। আর যখনই আমার প্রশ্নে লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক, লবণাক্ত জলের হ্রদ, এরকম ডাইরেক্ট কোশ্চেন থাকবে, অ্যান্সার হবে সম্বর, যেটি আমাদের রাজস্থান রাজ্যে অবস্থিত। ভেম্বানাদ ওটা হচ্ছে দীর্ঘতম এবং বলা হয় বৃহত্তম কয়াল। ভেম্বানাদ কি জানো? ভেম্বানাদ হচ্ছে কয়াল, এটা মনে রাখতে পারো, এটিকে বলা যেতে পারে বৃহত্তম কয়াল, কেরালায় অবস্থিত। ওকে, এছাড়া এটা কিন্তু একটা দীর্ঘতম হ্রদের নাম, অনেক দীর্ঘ। নেক্সট, হ্যাঁ, পুষ্কর, সম্বর দুটোই রাজস্থানে। এটা আমরা এইভাবেও পড়ি, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ, এভাবেও আমরা পড়ি। চল 7 নম্বর প্রশ্ন। প্রশ্নটা মন দিয়ে পড়বে একবার, অ্যাটলিস্ট প্রশ্নটা পড়বে। স্টিল সিটি যেটাকে বলা হয়, তাহলে কোন শহরকে, নিচের কোন শহরকে, হুইচ অফ দ্য ফলোইং সিটি ইন্ডিয়াস স্টিল সিটি? তোমরা হচ্ছে প্রো লার্নার, তোমাদেরকে নিয়ে আমি বারবার মাল্টিপল টাইম বিভিন্ন টেস্ট করার চেষ্টা করব, মনে রেখে দেবে। যতটা ইজি ভাববে ততটা ইজি নয়। এটা রাইট অ্যান্সার জামশেদপুর, আমি দুর্গাপুরকে কেন নেব? আমি মনে রেখে দেবো ভারতের রুল, বুঝতে পেরেছো? সে আজকে তো জাস্ট ডেমো, আমার তো প্র্যাকটিস ক্লাস সবে শুরু। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে এইরকম নানা রকম ভাবে, বিভিন্ন রকম ভাবে ট্রাই করতে থাকবো বিভিন্ন টাইমে। তাহলে এটা মনে রেখে দেবো যে স্টিল সিটি অফ ইন্ডিয়া বলেছে, তাই এটার সঠিক উত্তর কি হচ্ছে আমার জামশেদপুর, নট দুর্গাপুর। এবারে আমি কিছু তথ্য বলছি, খুব মাথা ঠান্ডা করে মনে রেখে দেবে। তুমি যখনই এই কয়লা উত্তোলন বা ইত্যাদি পড়তে যাবে, একটা পাবে কোরবা, এত ভেতর থেকে না আগে দিত না, বাট ইদানিং কালে জন্য একটু আমাদেরকে পড়তে হচ্ছে কোরবা। তাহলে যদি এখন প্রশ্ন আসে, এটা ছত্তিশগড়ে অবস্থিত, ছত্তিশগড়ের ওয়ান অফ দা লার্জেস্ট কয়লা খনি হচ্ছে তোমার কোরবা খনি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা নাম শুনে থাকবে তালচের, এগুলো সব কয়লা। হ্যাঁ, তালচের কোথায়? তালচের অবভিয়াসলি ওড়িশা। ঝাড়খণ্ডে তুমি পাবে ঝাড়িয়া। ঝাড়িয়া কোথায়? ঝাড়িয়া হচ্ছে ঝাড়খণ্ড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর ভারতের বৃহত্তম কয়লা বলাই বললে
অনেক সময় পরীক্ষাতে এসেছিল তো, ভারতের সর্বোৎকৃষ্ট কয়লা বলয়, ডব্লিউপিটি সালের কোশ্চেন বলো। বলয়ের মধ্য থেকে যখনই আমাকে বেল্ট যাকে বলা হয়, সর্বোৎকৃষ্ট বা বৃহত্তম কয়লার মজুদ কোথায় আছে, বা বৃহত্তম কয়লার বেল্ট আমরা বলতে পারি, বা বলয় আমরা বলতে পারি। হাসমত ভালো আছি, পড়ো পড়ো। সঠিক উত্তর কি হবে? আরে এটা দামোদর উপত্যকা। খনিজ ভান্ডার হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এটা হচ্ছে দামোদর ভ্যালি। একদম। এই থিওরি পড়তে গিয়ে যদি কারো কোনো কোনো পয়েন্টে মনে হয় যে এই জায়গা আমার অসুবিধা, আমাকে বলবে, আমার সব বিষয়েরই ফাউন্ডেশন করানো আছে, আমি টুক করে নোট খুলে দেখিয়ে দেবো। হ্যাঁ, এসআইতে ছিল অঞ্জন, আমার সে নিয়ে অসুবিধা নেই। চলো পরের প্রশ্ন করো। অষ্টম প্রশ্ন সবার জন্য, খুব ভালো একটা কমিশন, শিক্ষা সংক্রান্ত কমিশন ছিল, স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন। তো প্রশ্ন হচ্ছে, এই স্যাডলার কমিশন কবে তার রিপোর্ট পেশ করেছিল? স্যাডলার কমিশন কার নেতৃত্বে হয়েছিল? এটাও একটা ভালো প্রশ্ন আসে। স্যাডলার কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল? স্যাডলার কমিশন গঠন আর স্যাডলার কমিশনের রিপোর্ট পাস, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সময়ের গ্যাপ আছে, এটা কিন্তু মনে রেখে দিবে। স্যাডলার কমিশন কারণ এক সময় গঠিত হয়েছিল আর ঠিক তারপরে স্যাডলার কমিশন তার রিপোর্ট পেশ করেছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, স্যাডলার কমিশন কবে গঠিত হয়েছিল আর স্যাডলার কমিশন কবে তার রিপোর্ট পেশ করেছিল? বলো, স্যাডলার কমিশন কবে তার রিপোর্ট পেশ করেছিল? তাহলে মনে রেখে দেবে, স্যাডলার কমিশন ওয়াজ সেট আপ, স্যাডলার কমিশন স্থাপিত হয়েছিল 1917-তে, 1917 হচ্ছে সেট আপ বা স্থাপিত হয়েছিল। এই কমিটি তার রিপোর্ট পেশ করে 2 বছর পর, অর্থাৎ 1919 সালে। অপশনস নাম্বার সি বিকল্প কারেক্ট, যারা 1919 বলেছো সঠিক উত্তর। এটা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামেও পরিচিত। তাহলে স্যাডলার কমিশনটা আমরা কিভাবে মনে রেখেছি? এটাকে আমরা বলতে পারি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। স্যাডলার কমিশন, হ্যাঁ রাউলাট আইন, ওটা 1919। চলো পরের প্রশ্ন। মাইকেল স্যাডলার, নুক্করাম মোল্লা, বুঝতে পেরেছো? তখন সভাপতিত্ব বা ইত্যাদিতে হেডই হচ্ছে তোমার চ্যান্সেলর, তখন ছিল মাইকেল স্যাডলার। ফ্যান অফ করে দেবেন। জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি এই প্রশ্নের জন্য? দিল্লি কত সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে? সঠিক উত্তর 1956। এখানে অপশন এ তে খুব সুন্দর করে 1911 জলজল করে রেখেছি। কেন রেখেছি? মমিতা খুব ভালো আছে, বলো 1911 আমি কেন রেখেছি অপশানে? এ বাবা ইফতিকার, তুমি কি বলো যে স্যার এই প্রশ্নগুলো টাফ লাগছে, কি হবে বলো? আমি তোমাদেরকে প্রো লার্নার এত বড় মান সম্মান দিয়ে দিলাম আর তুমি বলো ভুলে যাচ্ছি এই প্রশ্নগুলো, তাহলে তো চাপ হয়ে যাবে। এটা ভারত পরিচিতি প্রথম চ্যাপ্টারে ভারতের বিভিন্ন রাজ্যের পুনর্গঠনের মধ্যে আমরা এই জায়গাটা পড়ি। তাহলে যদি দেখি 1911 ক্যাপিটাল শিফট, একদমই কারেক্ট অ্যান্সার, ক্যাপিটাল স্থানান্তর। এটা কোথায়? তখন তৎকালীন ক্যালকাটা, হ্যাঁ ক্যালকাটা টু দিল্লি। ক্যাপিটাল শিফট, রাজধানী স্থানান্তরের ঘটনা। আর 1956 আমরা দেখেছি যে দিল্লি বিকামস দ্য ইউনিয়ন টেরিটরি, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। গুড। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10।
দীপা কার্থা, দীপা কর্মকার নাই কিন্তু, ওটা যেন বলিয়ে না যায়। ডাব্লিউবিপি তে আসা প্রশ্ন, দীপা কর্মকার, ওটা ডাব্লিউবিপির প্রশ্ন। জিমন্যাস্ট, ভারতীয় একজন জিমন্যাস্ট, ত্রিপুরার বাসিন্দা। দীপা কর্মকার কোথাকার বাসিন্দা, ওটা পরীক্ষাতে এসেছিল। জিমন্যাস্টের সাথে সম্পর্কিত। দীপা কর্মকার হচ্ছে আমাদের ত্রিপুরা, আগরতলা। দীপা কর্মকার বললে। আর এটা হচ্ছে দীপা কর্থা নিচের কোন নৃত্য শৈলীর প্রতিনিধিত্ব করেন, এদের মধ্যে কোন নৃত্য শৈলীর প্রশিক্ষক তিনি? স্যার একটা ভালো প্রশ্ন নাজির জিজ্ঞেস করেছে, স্যার ডান্স কালচার এইগুলো ডাব্লিউপি গ্রুপ ডিতে পড়ে পড়ে বেসিক, এই যে এই টাইপটা। কিংবা দীপা কর্মকার কোথাকার বাসিন্দা পড়ে, কিংবা দীপা কর্মকার কোথাকার বাসিন্দা, এই টাইপের। এই যে কত্থকের পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত, এই টাইপ। এসএসসি মানে এমটিএস জিডিতে যেমন ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কে কোন ঘরানা, কে কোন বাদ্যযন্ত্রের আরো ডেপথ, আর এখানে জাস্ট কে কি বাজাতেন, এই টাইপের। এই হচ্ছে বেসিক পার্থক্য। তো সঠিক উত্তর কি দীপা কর্মকার হয়ে যাবে। কত্থক, কত্থক কোথাকার নৃত্য, আমরা মনে রেখে দেবো কোন রিজিয়ন বললে নর্থ ইন্ডিয়া। আর যদি কোনো স্পেসিফিক স্টেট জানতে চাই তাহলে আমরা অ্যান্সার করে আসবো ইউপি। সত্রিয়া আসাম, আর বাকি দুটো ওড়িশা ওড়িশা, আর মণিপুরি মণিপুর। তোমাদের আসলো যে ভরতনাট্যম কোথাকার, এই ধরনের। ওনাম উৎসব কোথায় পালিত হয়, এসছে প্রিভিয়াস ইয়ারে, কেরালা। তাহলে ভরতনাট্যম কোথাকার, তামিলনাড়ু। তামিলনাড়ু। এরপরে চলে আসবে কথাকলি। 8টা আমাদের ক্লাসিক্যাল ডান্স আছে, এন্ড মোহিনীঅট্টম, এটা মনে রেখে দেবে কেরালা। আমাদের প্রধান যে ক্লাসিক্যাল ডান্স বা যাকে আমরা ধ্রুপদী নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য বলে থাকি, শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে ধ্রুপদী নৃত্য, এর নাম্বার কটা মনে রেখে দেবে 8টা, 8টি, অলওয়েজ রিমেম্বার 8টা। বাকি যেগুলো আমরা পড়ি ফোক ডান্স, লোকনৃত্য। ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্সের মধ্যে কিন্তু তফাৎ আছে। 11। যতটা ইজি ভাববে, কোনো সেটই খুব একটা ইজি ভাবে নেবে না, কারণ বললাম না কোথাও কোথাও এক্সামিনার এমন এমন ট্রিক খেলতে পারে যেটাতে তুমি ধরা খেয়ে যেতে পারো। যেই জন্য আমাকে সব প্রশ্নই কেয়ারফুল হওয়া উচিত। যেমন এই প্রশ্নটা দেখো, বাংলার যে পাল সেন বংশ ছিল ওই জায়গার প্রশ্ন। প্রশ্ন বলছে বিহারের ভাগলপুরের নিকট কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। ধর্মপাল কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন? অপশনে দিয়েছে বিক্রমশিলা, তক্ষশিলা, নালন্দা। ভেরি ইম্পর্টেন্ট, নালন্দা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা আমরা পড়িয়েছিলাম জানো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কুমারগুপ্ত। শুধু কুমারগুপ্ত লিখলে হবে? স্যার খুব ইজি লাগছে না, আবার পড়তে হবে, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে পড়তে হবে, ওই জন্যই তো আজকে নোট করতে দিলাম। এই নোটটা কাজে লাগাচ্ছ নাকি আমি সকাল সকাল বললাম ভুলে গেছো? কুমারগুপ্ত লিখলে হবে না, মনে রাখতে হবে প্রথম কুমারগুপ্ত, তবে আমার স্পেসিফিক কারেক্ট অ্যান্সার হবে। যেমন চন্দ্রগুপ্ত 1 বা চন্দ্রগুপ্ত 2, দুটো তো ডিফারেন্ট। ওই রকম যার যে জায়গায় অসুবিধা ওটা কিন্তু নোট করে নেবে। তাহলে ধর্মপাল ভাগলপুরের নিকট আমরা দেখব বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করছেন। সঠিক উত্তর কি? অপশনস নাম্বার এ কারেক্ট আনসার। এ হচ্ছে কারেক্ট আনসার। খালিমপুর, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখে দেবে। খালিমপুর তাম্রপট বা খালিমপুর তাম্রলিপি থেকে কোন পাল রাজা সম্পর্কে বিশদে জানতে পারি আমরা? ডাব্লিউবিপির খুব ফেভারিট টাইপ এই কোশ্চেন্সটা, এই টাইপের কোশ্চেন্সটা। তাহলে মনে রেখে দেবে এই যে খালিমপুর তাম্রলিপি থেকে বিশেষ করে পাল শাসক সম্পর্কে জানা যায় বা পাল রাজাদের সম্পর্কে জানা যায়, এবং মোর স্পেসিফিক্যালি যদি কখনো অপশনের মধ্যে ধর্মপাল থাকে সেটা নির্বাচন করে আসবে, মার্কস পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে খালিমপুর তাম্রলিপি হচ্ছে, এটা আমার ইম্পর্টেন্ট। ভেরি গুড, ভেরি গুড। তাহলে
এই জায়গা থেকে পাল সেনের খুব ইন্টারেস্টিং আরো কিছু কোশ্চেন্স আছে, ধরবো? ধরি, দুটো ধরবো, দুটো, জাস্ট দুটো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ডাব্লিউপির প্রশ্ন, কৌলিন্য প্রথা এটা কে প্রবর্তন করেন? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, কে কৈবর্ত বিদ্রোহ দমন করেন? এটাও ডাব্লিউপির প্রশ্ন। দুটো ইন্টারেস্টিং কোশ্চেন শুনলাম, খুব ইন্টারেস্টিং। তাহলে কৌলিন্য প্রথা যদি আমরা দেখি এটা কে প্রবর্তন করবে, আনসার হচ্ছে বল্লাল সেন। আর কৈবর্ত বিদ্রোহ কে দমন করেছিলেন? পাল বংশের শেষ শক্তিশালী রাজা বলা হয়ে থাকে তোমার রামপাল। তাহলে মনে রেখে দেবে রামপাল হবে কারেক্ট অ্যান্সার। এই দুটো কিন্তু খুব ভালো প্রশ্ন, এবং বিশেষ করে এই দুটোই হচ্ছে ডাব্লিউবিপির পিওয়াইকিউ, আমাদের সাকসেস গেট বইতেও দেওয়া আছে। এই দুটোই হচ্ছে পিওয়াইকিউ, দুটোই সালের প্রশ্ন, দুটোই সালের প্রশ্ন। ওই সময় যে দিব্য পড়েছো না, ওই সময় নেতা পড়েছো, নেতা নাজির, ওই যে তুমি যেটা পড়ছো সেই সময় নেতা। চলো এগিয়ে যাব, পরে প্রশ্ন করো। তো রাজ্য পুনর্গঠনের প্রশ্ন। তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়ে, অন্ধ্রপ্রদেশ থেকে সেপারেট হয়ে কবে গঠিত হয়েছিল? কারণ তেলেঙ্গানা আমরা পড়েছি যে 2 জুন 2014 14 সালে ভারতের 29তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। বাট বাস্তবে কারেন্টলি স্টেট হচ্ছে 28, ইউটি হচ্ছে 8। এটা বর্তমান স্ট্রাকচার। বাট সেই সময় 29 হয়েছিল কারণ জম্মু কাশ্মীর তখন রাজ্য ছিল, এখন বর্তমান জম্মু কাশ্মীর আর লাদাখ বিভক্ত হয়ে ইউনিয়ন টেরিটরি হয়েছে। প্রশ্ন নাম্বার 13, নমাডিক এলিফ্যান্ট যেমন এক্সাইজ বঙ্গোসাগর, এইগুলো স্ট্র্যাটেজিকের খুব গুরুত্বপূর্ণ জায়গা। এক্সাইজ বঙ্গোসাগর এটা শুনে থাকবে নিশ্চয়ই। এটা হচ্ছে বাইল্যাটারাল নেভাল এক্সাইজ, মানে দ্বিপাক্ষিক নৌ মহড়া বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। কি বললাম? এক্সারসাইজ এক্সাইজ বঙ্গোসাগর, এটা হচ্ছে একটা নেভাল এক্সারসাইজ বা নৌ মহড়া। এটা একটা ডিফারেন্ট কোশ্চেন শিখিয়ে দিলাম। এটা কার কার মধ্যে হয়? বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ওই সেম টাইপের প্রশ্ন হচ্ছে ওই নোমাডিক এলিফ্যান্ট। সঠিক উত্তর হচ্ছে ভারত মঙ্গোলিয়া। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, যার 17th এডিশন রিসেন্টলি হয়েছে। প্রশ্ন নাম্বার 14, সেটটা ভালো লাগছে তো? আমি খুব মেহনত করে কালকে তৈরি করেছি তোমাদের লেভেলের জন্য। আমি বারবার বললাম, কারণ তুমি যতদিন না পরীক্ষা দিচ্ছ তার থেকে বেশি সময় আমি এই ফিল্ড পড়াচ্ছি, সো যে কারণে না আমার এক্সপিরিয়েন্স থেকে কোশ্চেন্সের লেভেল যেমন সেট করা উচিত তোমার এক্সামের জন্য, হয়তো কঠিন নয় এমনি আবার ইজিও নয়, মডারেট যেমন আমার প্রয়োজন তেমন সেট অ্যাপ্লাই করেছি। ওয়ার্ল্ড মিল্ক ডে বা বিশ্ব দুগ্ধ দিবস, সঠিক উত্তর হচ্ছে 1 জুন। কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে, ন্যাশনাল মিল্ক ডে, একটা প্রশ্ন আসে ন্যাশনাল মিল্ক ডে কবে? সেই দিন হচ্ছে টু কমিমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর ভার্গিস কুরিয়েন। মনে রেখে দেবে, তখনই কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। 26 নভেম্বর, 26 নভেম্বর এই দিনই জন্মদিন হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। মনে থাকবে, ডক্টর ভার্গিস কুরিয়েন, যিনি হচ্ছেন ভারতের শ্বেত বিপ্লবের জনক, ফাদার অফ ইন্ডিয়াস হোয়াইট রেভলিউশন ভার্গিস কুরিয়েন। তার জন্মদিনটাকে 26 নভেম্বর হচ্ছে জাতীয় দুগ্ধ দিবস
বা ন্যাশনাল মিল্ক ডে? স্যার এসআইতে লাইন থেকে কমন পেয়েছি, হ্যাঁ পাবে তো, চলে আসে। হলো নেক্সট। আর এগুলো জানো, অপারেশন ফ্লাড, হ্যাঁ, অপারেশন ফ্লাড যেটা বন্যা নিয়ন্ত্রণ করলে হবে না, ওটা আমার দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত। পরীক্ষাতে খেয়াল রাখবে, কখনো কখনো এই হোয়াইট রেভলিউশনে ডেয়ারি অপশান থাকে, কখনো কখনো ডাইরেক্ট মিল্ক অপশান দেয়, তো যেভাবে অনেক সময় দেয় আনন্দ। এই জায়গা কিসের সাথে সম্পর্কিত? তো গুজরাটের আনন্দ অপারেশন ফ্লাডের সাথে সম্পর্কিত বা আমাদের দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন নাম্বার 15। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম কি রাখা হয়েছে? বিশেষ করে টেন্ডুলকর এবং অ্যান্ডারসন ট্রফি, এটা নতুন নাম, ভেরি ইম্পর্টেন্ট। ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজের নতুন নাম কি? আমাদের যে সচিন টেন্ডুলকর এবং এই যে অ্যান্ডারসন, তাদের নামে টেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি করা হয়েছে। সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। ডাব্লিউবিপি সালের প্রশ্ন। ডাব্লিউবিপি সালের প্রশ্ন জানো, প্রিভিয়াসে কোনো না কোনো এতে দিয়েছে। বলছে যে প্রতি বছর কবে বিশ্ব রক্তদাতা দিবস? রক্তদাতা মানে তুমি মনে করো রক্তদান করছো, কোথাও রক্তদান শিবির হচ্ছে, তো তুমি হচ্ছে একজন ব্লাড ডোনার। তো এই ব্লাড ডোনারদেরকে উৎসাহিত করতে এবং তাদেরকে একটা রেসপেক্ট দিতে আমাদের ব্লাড ডোনার ডে হয়ে থাকে প্রতি বছর 14ই জুন। সঠিক উত্তর অপশন নাম্বার বি, এটা বিশ্ব রক্তদাতা দিবস। 17, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? আর এগুলো তো জানো নিশ্চয়ই, যে ভারতের প্রথম বললে অ্যান্সার কি করব আমরা, এগুলো সহজ হয়ে গেছে তোমাদের এখন, মানে এটা হচ্ছে স্ট্র্যাটেজিকের একদম বেসিক জায়গা। ভারতের প্রথম রাজ্যপাল, যখন এই রাজ্যপাল প্রসঙ্গে আসবে মনে রেখে দেবে নাইডু 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 নাইডু, তাহলেই অ্যান্সার মিলে গেল। ভারতের প্রথম হলেন আমাদের সরোজিনী নাইডু, উত্তরপ্রদেশ থেকে হয়েছিলেন। সরোজিনী নাইডু। আর পশ্চিমবঙ্গেও নাইডু, পশ্চিমবঙ্গে নাইডু হয়ে যাবে পদ্মজা নাইডু। সঠিক উত্তর অপশন নাম্বার বি। আর কৃপালিনী ছিলেন আমাদের সিএম। কৃপালিনী ছিলেন ভারতবর্ষের কোন রাজ্যের মহিলা চিফ মিনিস্টারের নাম হচ্ছে সুচেতা কৃপালিনী। ও আজকে একটা প্রশ্ন পড়ালাম না তেলেঙ্গানা হাইকোর্ট দিয়ে, ওই তেলেঙ্গানা রাজ্য গঠন সম্পর্কে, ওখান থেকে একটা প্রশ্ন শিখে রাখবে। এই যে তেলেঙ্গানা তো পৃথক হাইকোর্ট হিসেবে আত্মপ্রকাশ পেয়েছিল, বর্তমান 25টা হাইকোর্ট, তো তেলেঙ্গানা হাই জাজের কথা বলে, তাহলে এখানে একটা জাজের নাম মনে রেখে দেবে, এটা খুব পরীক্ষাতে দেয়, হিমা কোহলি। নেক্সট, ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। প্রশ্নটাই তো আমিই তো ধোকা খেয়ে গেলাম, আমিও তো পড়িনি প্রশ্নটা, আমিও তো ফ্লোতে ফ্লোতে বেরিয়ে গেলাম, বিকজ চক্রবর্তী রাজা গোপালাচারী দিয়ে রেখেছে, তাহলে আমার এটাই কারেক্ট আনসার যেতে হবে। বাহ, তোমরাই তো আজকে ভুল ধরে দিলে, ভেরি গুড ভেরি গুড, আমিও খেয়াল করিনি, গুড, এটা সি হবে, অ্যাবসলিউটলি কারেক্ট। ফিমেল বলেনি বলে, বাট ফিমেল বললে পদ্মজা নাইডু। আমি পদ্মজা নাইডু দেখেই মানে ওভার কনফিডেন্স হয়ে গেছি, দেখেছি ওভার কনফিডেন্সও কবি কবি ভুল করে দেয় আমাদেরকে, সেটাই ভাবছো জ্যোতিকা, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। অ্যানিমেশন ঠিক করে দিই, এখানেই ঠিক করে দিই। বুঝেছো, প্রশ্নটা পড়িনি, যে জানি এটা সহজ প্রশ্ন। তো পদ্মজা নাইডু কারেক্ট অ্যান্সার হবে, বাট ফার্স্ট ফিমেল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল বললে, বাট নর্মাল জানতে চেয়েছি তাই চক্রবর্তী রাজা গোপালাচারী। ভেরি গুড ভেরি গুড। যারা অপশন সি করেছো আমি বি বলা সত্ত্বেও, অ্যাবসলিউটলি কারেক্ট, তার মানে তুমি পড়েছো। এই প্রশ্ন পড়তে হবে এরপরে, তাহলে প্রশ্ন নাম্বার 18 করো। খুব ভালো জায়গার প্রশ্ন দিয়েছি, করো। প্রশ্নটিতে আমাদের ছিল যে আমাদের মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? না, মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদত্ত, একদম কারেক্ট অ্যান্সার। এবারে বলো
আলেকজান্ডারের যে ভারত আগমন, আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডার, এই আলেকজান্ডারের ভারত অভিযান কবে হয়েছিল? মনে রেখেছি আমরা 326 বিসি, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত অভিযান। সেই সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? আনসার হবে নন্দ বংশ। সেই সময় শাসক কে ছিল? আনসার কি হবে? আনসার হবে ধননন্দ। ধননন্দ হচ্ছেন শেষ শাসক। বুঝতে পেরেছ? আলেকজান্ডারের ভারত অভিযানের সময় নন্দ বংশ রাজত্ব করছিল। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থট এই চ্যাপ্টারের। অনেকবার প্রশ্নটা বিভিন্ন প্র্যাকটিস সেটে পেয়ে যাবে, খুব পপুলার প্রশ্ন এই জায়গায়। আর শ্রেণীয় বা শ্রেণিক যেটা বিম্বিসারের উপাধি, আর বিন্দুসারের উপাধি হচ্ছে অমিত্রাঘাত। এই দুটো কিন্তু ভুল হয়ে যায়। অমিত্রাঘাত হবে বিন্দুসারের, আর বিম্বি যেটা হর্ষঙ্ক বংশ, তিনি হলেন তোমার শ্রেণিক বা শ্রেণীয়। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। চলো 19 দেখো, জিন্দাপীর না দিয়ে কখনো কখনো এই প্রশ্নটা সালের প্রশ্ন, জীবন্ত সাধু এভাবেও প্রশ্নটা এসেছে। তাহলে জিন্দাপীর আলমগীর আসে, আলমগীর ডব্লিউবিপি তে এসছে আলমগীর, সালের প্রশ্ন আলমগীর। অ্যান্সার কিন্তু হয়ে যাবে, মনে রেখে দেবে আমাদের অপশন ডি ঔরঙ্গজেব। এরপর প্রশ্ন নাম্বার 20, ভারতের অরণ্য সম্পদে, হ্যাঁ বিন্দুসার অমিত্রাঘাত, ভেরি গুড বিকাশ সাউ, কারেক্ট বিকাশ, ভেরি গুড। চলো এটা করো। ভারতের নিচের কোন অঞ্চলে কাঁটাওয়ালা বন, গুল্ম, ঝোপঝাড়, কাঁটা জাতীয় বন বা স্ক্রাব, থর্ন ফরেস্ট অ্যান্ড স্ক্রাব ফরেস্ট দেখা যাবে? দক্ষিণ পূর্ব। আমরা একবার ডাইরেকশন টেস্টের মাধ্যমে দেখে নেব, একদম সহজ জায়গা। কাঁটা, গুল্ম, ঝোপঝাড় কোথায়? যেখানে বৃষ্টিহীন মরুপ্রায় অঞ্চল সেই দিকে। তো এইটা আমরা জানি আমাদের এই দিকে থার্ড ডেজার্ট আছে, তাই না? এই বেল্ট, তাহলে এটা নর্থ ওয়েস্ট বেল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর পশ্চিম ভারত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি সঠিক উত্তর, রাজস্থান। ভেরি গুড, ভালো প্রশ্ন ছিল। 21, যেমন ডাব্লিউপি তে এই টাইপ বলতে পারো স্যার, এই টাইপ আসে, আমি দেখিয়ে দিচ্ছি। ওনাম এসছে কেরালার, সেম টাইপের প্রশ্ন। বলছে এই যে লেবাং বোমানি নৃত্য, এটা কোন রাজ্যের একটি ফসল তোলার নৃত্য? কোন রাজ্যের ফসল তোলার? বাবুদেব যাদব, ভেরি গুড, ঠিক উত্তর দিয়েছে তো। বিকাশও ঠিক দিয়েছে। সঞ্জয় 21 ডি, মেঘালয় নয় তীব্রত, ইটস ত্রিপুরা। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, ত্রিপুরা হবে সঠিক উত্তর। ত্রিপুরা ফসল তোলার, মনে থাকবে। নেক্সট, ওনাম কৃষি কেন্দ্রিক উৎসব। প্রশ্ন নাম্বার 22, ভুল করলে চলবে না। এখন মনে রেখে দেবে যে কম্পিটিশন আগের মতো নেই, যে তোমার 47-48 পেয়ে প্রিলি পাস হয়ে যাচ্ছে। এখন পরিস্থিতি না অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন তোমার নম্বর খুব চাপ, প্রচুর ছেলে মেয়ে মার্কস তুলে ফেলছে, বুঝতে পেরেছো? খুব একটা ইজি নয় এখন কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে। চলো তাহলে আমরা এই জায়গাতে আমরা আসি আরবিআই সম্পর্কে। আমার মুখে মুখে আমার সাথে প্রথমে কিছু তথ্য বলে দেয়, এটা কারেক্ট অ্যান্সার, ব্যাংকার্স অফ গভর্নমেন্ট বা ব্যাংকার্স ব্যাংক আমরা আরবিআই কেই বলে থাকি। আমার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলছি, মন দিয়ে শুনতে থাকবে। সবার প্রথমে রিজার্ভ ব্যাংক অফ, আমি একটা কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই অ্যাক্ট এসেছিল 1934-এ। কি বললাম? মন দিয়ে শুনবে। আরবিআই, একটু ঘুরিয়ে যাচ্ছি আমি, আরবিআই অ্যাক্ট আসে 1934-এ। ভেরি গুড। যার মাধ্যমে আরবিআই প্রতিষ্ঠিত হয়ে, একমত সবাই? তো এখানে একটা কমিটির রিকমেন্ডেশন ছিল। কোন কমিটি এটার সাথে সম্পর্কিত ছিল? ভেরি গুড। কে তুমি? দেখেছো? রাকেশ সাঁতরা। আরে বাহ, যে হিল্টন ইয়ং কমিটি।
ভেরি গুড, ভেরি গুড। তার মানে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে কিন্তু খুব ভালো পড়াশুনো করে অনেকেই। এটার আনসার কি? অ্যান্সার হিল্টন ইয়ং কমিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আরবিআই 1935-এ এস্টাবলিশড হয়ে গেল। 1949 সালে এসে এটা জাতীয়করণ মানে ন্যাশনালাইজড হয়ে গেল, এটাও ভেরি গুড। তারপরে এই আরবিআইয়ের প্রথম গভর্নর হচ্ছে ওসবোর্ন স্মিথ। প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ প্রথম ভারতীয়। অনলি প্রাইম মিনিস্টার যিনি আবার আরবিআই গভর্নর করেছেন তিনি মনমোহন সিং। 25তম গভর্নর শক্তিকান্ত দাস। 26তম গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। তাহলে ভারত সরকারের ব্যাংকার হিসেবে যেটি কাজ করে থাকে সেটি হচ্ছে কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়া আরবিআই কে আমরা বলে থাকি ব্যাংক, ব্যাংকদেরও ব্যাংক, মানে ব্যাংকার্স ব্যাংক। ব্যাংকার্স ব্যাংক এটা কি? আরবিআই এর আরো একটা ফাংশন। বাংলায় কি হবে? কোনটা বাংলায় কি হবে? সরকারের ব্যাংকার মানে ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট, আর ব্যাংকার্স ব্যাংক মানে ব্যাংকেরও ব্যাংক। এর আবার বাংলা কি বলবো বলো? অসুবিধা হচ্ছে কোথাও? বলো তো দেখি আরবিআই এর রনি, ও ভেরি গুড, বলো না আরবিআই এর প্রথম বাঙালি গভর্নর কে ছিলেন? 14টি ব্যাংক স্বীকৃত 1969, ওটা তো হলো বাঙালি গভর্নর। বাঙালি গভর্নর বলো? পিসি না, সুকুমার সেন ইলেকশন কমিশনার। এই তীব্রত সরকার, তুমি তো ভালোই ভুল করছো। পরেশচন্দ্র, একদমই। পিসি ভট্টাচার্য। সোমনাথ আমরা এখানে পড়েছিলাম। পিসি ভট্টাচার্য। প্রণব, প্রণব মুখার্জি কোথায় পেয়েছিলাম আমরা? রাষ্ট্রপতিতে পেয়েছিলাম। বেসিক কোশ্চেন কিন্তু এগুলো, ভুল কেন হবে? নো ভুল। আস্তে আস্তে পড়িয়ে দেবো। এই জায়গায় ইকোনমির ওই কয়েকটা জায়গা পড়তে হয়। আমি কয়েকদিন আগে কোন একটা ক্লাসে আমি পুরো লাইভে, ও সানডে বার্তায়, তোমরা কেউ দেখেছিলে কিনা জানি না, লাইভে ডাব্লিউবিপি সালের কোশ্চেন খুলেছিলাম। একটা ছেলে বা একটা মেয়ে কেউ জিজ্ঞেস করেছিল, স্যার আমি ডাব্লিউবিপির এক্সাম দেবো, আমার ইকোনমির কি কি পড়তে হবে? আমি বললাম 4টে টপিক মতো, 5টা টোটাল 5টা টপিক রেকমেন্ড করলাম। তারপর অনেকে বলছিল স্যার এই 5টা টপিকে কি পেয়ে যাবো? মানে চলো সালের কোশ্চেন খুলে লাইভে আমরা টেস্ট করি। লাইভে টেস্ট করলাম, ওর বাইরে একটাও নেই। বলো, ওটা তুলে অফ করুন। কালিদাস সম্মান পুরস্কারটি ভারতের কোন রাজ্য সরকার দ্বারা শিল্প ক্ষেত্রে, শিল্প বলতে আর্ট ক্ষেত্রে প্রদান করা হয়? কালিদাস সম্মান পুরস্কার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমার মধ্যপ্রদেশ সরকার প্রদান করে থাকে। কালিদাস সম্মান অ্যাওয়ার্ড। কালিদাস সম্মান অ্যাওয়ার্ড গিভেন বাই কে কে বিড়লা ফাউন্ডেশন। কর্তৃক কি দেয় বলো তো? কে কে বিড়লা ফাউন্ডেশন, কেউ বলতে পারবে? অনেক সময় আসে সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড ইজ গিভেন বাই, তখন মনে রেখে দেবে যে সরস্বতী সম্মান পুরস্কার গিভেন বাই কে কে বিড়লা ফাউন্ডেশন। ওটা পরীক্ষাতে এসেছিল, সরস্বতী সম্মান পুরস্কার। নোট করে নেবে এটা। সরস্বতী সম্মান পুরস্কার গিভেন বাই, প্রদান করে কে কে বিড়লা, কে কে বিড়লা ফাউন্ডেশন। ভেরি গুড, ভেরি গুড। 24। আজকে সেটটা করে আমার খুব ভালো লাগলো, খুব স্যাটিসফাইং লাগছে, কারণ তোমরা সব পড়ুকে ছেলে মেয়ে তো ভাল লাগে। ভারতের সমগ্র অঞ্চলে, মন দিয়ে পড়বে, ভারতের সমগ্র অঞ্চলে, সমগ্র সমগ্র অঞ্চলে অর্থাৎ মুভ থ্রু আউট দ্য ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের সর্বত্র সমানভাবে চলাচলের অধিকার বা ভারতের সর্বত্র সমানভাবে চলাফেরার অধিকার, এদের মধ্যে আমরা কোন অনুচ্ছেদের অধীনে পেয়েছি? আর্টিকেল আন্ডার 19, একদম কারেক্ট অ্যান্সার। 19 নম্বর অধীনে এই যে 6 প্রকার রাইট আমরা পড়ি, যেটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কি কি আমরা পাই? এই যে আজকে একটা প্রশ্ন পেয়েছিলাম, আমি ইচ্ছা করে রাখিনি এই প্রশ্নটা, আরেকটা প্রশ্ন পেয়েছিলাম, বলছে এই যে প্রেসের যে ফ্রিডম বা প্রেসের যে স্বাধীনতা, এমটিএস এর কোশ্চেন, আজকে নিতে গিয়েও নেয়নি প্রশ্নটা, তো তোমাদেরকে বলে দিই। বলছে প্রেসের যে স্বাধীনতা এটা কোন আর্টিকেল বা কিছুর সাথে ম্যাচ করে, এরকম কিছু একটা ছিল। মোদ্দা কথা হচ্ছে বাক ও মতামত প্রকাশের যে স্বাধীনতা, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেটাকেই
রেফার করে প্রশ্নটা করা হয়েছিল। তাহলে 19 নম্বর ধারায় আমরা এইরকম 6 প্রকার স্বাধীনতার অধিকারের কথা বলি। 19 নম্বর ধারায় আমরা এরকম 6 প্রকার স্বাধীনতার অধিকারের কথা বলি। বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। নাম্বার 1, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমাবেত হওয়ার অধিকার। তুমি শান্তিপূর্ণভাবে সমাবেত হতেই পারো এবং উইদাউট আর্মস, মনে রাখতে হবে। 3 নম্বর, যে কোনো সভা ও সমিতি, যে কোনো সভা সমিতি তুমি করতে পারো। এছাড়া কি, ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাসের অধিকার রয়েছে। আজকে তুমি এই রাজ্যে আছো, পরের দিন অন্য কোনো শিফট হতেই পারো, এতে কোনো অসুবিধা নেই। কিংবা ভারতের যে কোনো স্থানে চলাফেরার অধিকার রয়েছে এবং স্বাধীনভাবে যে কোনো বৃত্তি বা পেশা বা প্রফেশনে জীবিকা নির্বাহের জন্য করতেই তুমি পারো। তাহলে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আর্টিকেল আন্ডার 19 আমরা পাই। মৌলিক অধিকারে এইগুলো পেয়েছে, একবার একটু দেখে নাও। 24 নম্বর কোথায় পেয়েছিলাম? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, যেটা 23 এবং 24-এর মধ্যে পেয়েছিলাম, যেখানে আমরা খুব ইম্পর্টেন্টলি আমরা পড়ি শোষণের বিরুদ্ধে অধিকার। কোথায় আমরা পেয়েছিলাম? শোষণের বিরুদ্ধে অধিকার, 23 এবং 24 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে। 21 অনুচ্ছেদ ভেরি ইম্পর্টেন্ট। 21 নম্বর অনুচ্ছেদ সম্পর্কে কেউ বলতে পারবে? 21 খুব ইম্পর্টেন্ট অনুচ্ছেদ 21। অ্যাকচুয়ালি স্বাধীনতার অধিকার তুমি যখন পড়বে না, এগুলো সব স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার আমরা পাই 19 থেকে 22 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে। 19 থেকে 22 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে পাই। তো সেখানে যে 21 নম্বর, মানে তোমার এই যে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, পরীক্ষাতে খুব দেয়। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার 21 নম্বর ধারার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 21-এর এ হচ্ছে শিক্ষার সাথে সম্পর্কিত, মনে রেখে দেবে। ওই তোমার 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের জন্য যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, 21-এর এ, এটা শিক্ষার সাথে সম্পর্কিত, শিক্ষার সাথে সম্পর্কিত। 6 to 14 ভেরি ইম্পর্টেন্ট। আর ধারা 14, ধারা 14 আমরা কোথায় পেয়েছিলাম? সাম্যের অধিকার 14 থেকে 18, 14 to 18 তুমি পাচ্ছ সাম্যের অধিকার। স্পেসিফিক্যালি আইনের দৃষ্টিতে সাম্য 14তে তুমি পেয়েছো, সেগুলো কি? সাম্যের অধিকার, ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। 25 করো। সুকান্ত, কেয়া, বলো চটপট। বলছে দ্বারকানাথ বিদ্যাভূষণ দ্বারা প্রকাশিত পত্রিকাটি হলো হিন্দু প্যাট্রিয়ট, সম্প্রকাশ, ইন্ডিয়ান মিরর। এবং ভালো ভালো প্রশ্ন দিয়েছে এখানে। আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, এটা হয়ে যাক। বলো বলো তাড়াতাড়ি। দেখো, হিন্দু প্যাট্রিয়ট আমরা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ে পাই। সোমপ্রকাশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্বারকানাথ বিদ্যাভূষণে তুমি পেয়ে যাবে। আর সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়, ভেরি ফেমাস। তাহলে এখানে একটা আমরা প্রশ্ন পাচ্ছি, যেটি হচ্ছে ইন্ডিয়ান মিরর নিউজ পেপার, এটা কে প্রকাশ করেছিলেন? কেউ বলতে পারবে? ইন্ডিয়ান মিরর তোমাদের মধ্যে থেকে কেউ? দেবেন্দ্রনাথ ঠাকুর, এই নামটা ভেরি ইম্পর্টেন্ট। দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এর সাথে সম্পর্কিত। তো এখানে সবগুলোই বেরিয়ে গেল। আচ্ছা, আমি এখানকার একটা প্রশ্ন জিজ্ঞেস করবো বলেছিলাম, হেভি প্রশ্ন। এই পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদক বলো। এইটুকু লিখতে অনেকে বুঝে গেছে যে কি লিখতে চলেছি। আরে লিখতেই কেন পাচ্ছি না? রাস্ত গফতার, বলো। দারুণ, সুকান্ত অ্যান্সার দিয়ে দিয়েছে, কারেক্ট অ্যান্সার। সুকান্ত কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। আর কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিল? সেই ব্যক্তিটাই, রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী মিরাতুল আকবর, মনে রেখে দেবে।
আর রাস্ট গফতার কি হবে? কলকাতা অধিবেশনে প্রথম সেশনে সভাপতিত্ব কে করেছিল? দাদাভাই নওরোজি, একদম কারেক্ট অ্যান্সার, দাদাভাই নওরোজি। আজকে আমাদের ক্লাস, পরের প্রশ্ন, চাচাই জলপ্রপাত নিম্নের কোথায় অবস্থিত? কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। চাচাই ওয়াটারফল লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? বিহার রিভারে আছে, মনে রেখে দেবে, বিহার। সঠিক উত্তর অবভিয়াসলি মধ্যপ্রদেশ। 27, কোন অনুচ্ছেদটি হয়েছে? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রেখে দেবেন। 1950 সংবিধান লাগু, ঠিক তারপরেই 1951 ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে 1951 সালে, হয়ে গেল। আচ্ছা, সংবিধান সংশোধনের এই পদ্ধতি কোথা থেকে গৃহীত হয়েছে? সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা থেকে। সঠিক উত্তর আর্টিকেল 368, পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। 28, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি কত সালে যুক্ত করা হয়? ভিভিআই কোশ্চেন, এবং এখানে এই স্বর্ণ সিং কমিটির কথা মনে রেখে দেবে, তার রিকমেন্ডেশন ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি সালের প্রশ্ন, এটা আমার বানানো নয়, অলরেডি সালের এসে গেছে। 1976 অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আর ডিলিটেশন অফ রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার ডিলিটেশন কবে হয়েছিল? তখন বললে 44-78। ভেরি গুড, ভেরি গুড। এগুলো তোমাদের কাছে এখন টু ইজি, ভেরি গুড। 300 ভেরি গুড। 29, কোন সালে প্রথম ভারতরত্ন? দেখো 1954 সালে প্রথম ভারতরত্ন স্যার সিবি গোপালাচারী, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামন, সিভি রামন, চক্রবর্তী রাজা গোপালাচারী আর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনজন প্রাপক ছিলেন 1954। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। 2019 সালেও তিনজন ছিল, তোমার ভূপেন হাজারিকা, প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ। আর 2024 সালে 5 জন প্রাপক আমাদের ছিলেন, এল কে আডবাণী, কর্পূরী ঠাকুর, পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং আর এম এস স্বামীনাথন। 2024 সালে 5 জন পেয়েছেন ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারতরত্ন পুরস্কার। হুম, 1965 সালে একটা সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছিল বিশেষ এক ব্যক্তিকে, মালায়ালাম লেখককে। কি বলতো ঘটনাটা, কিছু মনে পড়ছে? ভেরি গুড, সুজয় পাল, জ্ঞানপীঠ। কে পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার? জি শঙ্কর কুরুপ, মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ। 1978 সালে 44তম, কেন আমি 78-44 লিখিনি? হ্যাঁ ঠিকই তো লিখেছি। বলো, জি শঙ্কর কুরুপ মালায়ালাম লেখক, প্রথম পেয়েছিলেন। ফিমেলদের মধ্যে 1976 আশাপূর্ণা দেবী, বাংলা সাহিত্যে গণদেবতার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শুভ্রা, একদম কারেক্ট অ্যান্সার, 1966 সালে। এগুলো তোমাদের তটস্থ হয়ে গেছে। নীলমণি ফুকন, দামোদর মৌজে, তারপরে গুলজার, রামাচার্য, এগুলো রিসেন্ট কালে আমরা পড়েছি। এটা ফাইনাল কোশ্চেন আজকের ক্লাসে। 30টা প্রশ্ন করালাম, কে কেমন মার্কস করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। নিচের কোনটি একটি ব্রাউজার? যদি ভুল হয়েছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস অপারেটিং সিস্টেম, সাফারি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই আইফোন গুলোতে থাকে, ওদের ডিফল্ট ব্রাউজার হিসেবে না ওরা ওই সাফারি দেয়। এই যে দেখো, এই যে এখানে আছে না সাফারি, এই সাফারি হচ্ছে তোমার আইওএস এর একটা চোখ বন্ধ করে ওদের ব্রাউজার। যেমন গুগল ক্রোম আমরা ইউজ করি, যেমন আমরা মজিলা ফায়ারফক্স, অপেরা,
তারপরে মাইক্রোসফট এজ, যেটা ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, যেটা রিটায়ার করে এখন মাইক্রোসফট এজ নামকরণ করা হয়েছে। তো এগুলো সব হচ্ছে ব্রাউজার, যেটা দিয়ে আমরা ব্রাউজ করি। অনেকে এটা গুগল করে, এখানে যদি অপশনে গুগল থাকতো অনেকে গুগল করে দেয়। নট গুগল, গুগল হচ্ছে, গুগল বলো, বিং বলো, ইয়াহু বলো, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, যে ইঞ্জিন ব্যবহার করে তুমি সার্চ করো। বাট ব্রাউজার কোনগুলো, কিছু সার্চ করার জন্য তুমি এতে যাও না, ক্রোম ব্রাউজারে যাও না। সো ক্রোম হচ্ছে একটা ব্রাউজার, যে ব্রাউজারে তুমি গুগলকে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারো, ইয়াহুকে ব্যবহার করতে পারো, বিংকে ইউজ করতে পারো। তো এই হচ্ছে আলটিমেট ব্যাপার। চলো, ভালো থাকবে। সেশনটা আমি আমার তরফ থেকে নিজের 100% সুমন রয়, পয়সা উসুল ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। এই ফিডব্যাকটাই আমার জন্য এনাফ। এই জন্য প্রথম দিকে কিছু বলার ছিল, ওই জন্য কখন 1 ঘন্টা 20 মিনিট চলে গেল আমি বুঝতে পারিনি। তোমরা বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? পারোনি না? কেমন গল্পের ছলে কোথায় সময় কেটে গেল, এবং যতটুকু হলো পড়াশোনার মধ্যে, একটা ফালতু কথা হয়নি। ঠিক এইভাবে আমরা প্র্যাকটিসটা করতে থাকবো, দেখবে খুব ভালো মার্কস আমরা তুলতে পারবো, এটা নিশ্চিত। আর আমি তো পড়াচ্ছি, কোথাও কোথাও যদি কোনো টপিক বা কোনো লিস্টে অসুবিধা থাকে, যে স্যার বিদ্রোহের একটা তালিকা দিয়ে দেন, আমাকে বলবে। ফাউন্ডেশন ব্যাচে যে এমনও কেউ হতে পারে যে ফাউন্ডেশন করতে পারোনি, তো আমাকে বলবে, আমি সাথে সাথে ক্লাসের শেষের দিকে গিয়ে ওই আমার পেইড ব্যাচের কন্টেন্ট খুলে দেখিয়ে দেবো, পিডিএফ নোট করে নিতে পারবে। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো সবাই। পড়া ধরাটা মিস করছি তুষার, হবে আজকে ডে 1, ওই ভয়েসের মাধ্যমে পড়া টড়া ধরবো। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, একদম ইফতিকার। ওই জন্যই আমি ক্লাসের শুরুতে আজকে বললাম যে আমি যে কোশ্চেন্স রাখবো আমার মতো এক্সাম ওরিয়েন্টেড, আসার মতো কোশ্চেন্স। ওই এমনি লেভেল বাড়াতে গিয়ে, নিজের কেরামতি দেখাতে গিয়ে যে দেখো আমি কিরকম হার্ড লেভেল, আমার লেভেলটা ইজ টু হাই, ওই টু হাই করতে গেলে বেকার হয়ে যাবে। হ্যাঁ, চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খুব ভালো করে প্রিপারেশনটা আমাদের চলবে। অ্যান্ড অল দ্য বেস্ট, টেক কেয়ার। আমি সবার কমেন্ট দেখতে পাই, এই যে অমিত, সৌমেন, তুষার, সবার কমেন্ট আমি দেখতে পাই। আস্তে আস্তে করতে থাকো, সব বুঝতে পারবে। ইকোনমিতেও রাখবো, ওই যে 4টা থেকে 5টা টপিক আছে, প্রয়োজনে আমি ক্লাসও করিয়ে দেবো, চাপ নেই। বাট তোমাদের জোশ থাকলেই হবে। টাটা।